আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে টিপস এন্ড ট্রিক্স ক্লাসে। আহ 357 জন মাত্র জয়েন করছে। আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে, অনেক ডক্টর আপু আমাদের সাথে কানেক্টেড জেনেসিস ফ্যামিলিতে, কিন্তু কেন যে আজকে মানুষ কম জানি না, পরে হয়তো রেকর্ডেড শুনবেন। আজকে টিপস এন্ড ট্রিক্স ক্লাসটাকে আমরা আগের সিলেবাস অনুযায়ী সাজাইছি, লাইক পেপার 1, পেপার 2, পেপার 3। আচ্ছা, শুরুতেই আগে নিজের পরিচয়টা দেওয়া উচিত। আমি ডাক্তার ফাতেমা ইফাত দিশা, এমবিবিএস পাশ করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল থেকে। এখন ঢাকা মেডিকেল কলেজে আসি আইএমএ হিসাবে। আর হচ্ছে আপনাদের জেনেসিস গাইনি টিমের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আমি। তো যাই হোক, মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় এটাই। এরপরে আমরা আজকে যেটা বলছিলাম যে পুরাতন সিলেবাস অনুযায়ী টিপস এন্ড ট্রিক্স গুলাকে সাজানো হয়েছে কেন, কারণ হচ্ছে আপনারা যদি মকের মতন করে টিপস এন্ড ট্রিক্স পড়েন একদিনে আপনার মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে। যদি আমরা, যেহেতু পুরো সিলেবাসটাই আমার পার্ট 1 এর অংশ, পেপার 1, 2, 3 করে পড়ি বা 1, 2, 3, 4, 5 করে পড়ি, মানে 5 ভাগে ভাগ করে পড়ি আর 10 ভাগে ভাগ করে পড়ি, আলটিমেটলি সব পড়াটা তো আমাকে পড়তে হবে। তো পেপার 1, 2, 3 করে সাজানো হয়েছে যাতে আপনার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়। তো আমি হচ্ছে পেপার 3টা বলবো, ডক্টর মাহাদিয়া আপু পেপার 2 বলবেন, আর সাবিহা আপু পেপার 1 বলবেন। পেপার 3তে আমি আপনাদেরকে পুরো সিলেবাস সহ আজকে বলে দিব ইনফিনিটি স্টার টপিকস। আজকে টিপস এন্ড ট্রিক্স ক্লাসে কোনো কিছু পড়ানো হবে না, নট এ সিঙ্গেল থিং। কারণ হচ্ছে আমরা আজকে আপনাদের হাই ইয়েল্ড ইনফরমেশন গুলা দিব, টপিকস গুলা দিব। এই টপিকস গুলা এই লাস্ট 1 মাসে আপনারা বারবার রিভিশন দিবেন। যদি কারো এমন হয় যে ধরেন আপনি কোনো একটা শীট পড়েন নাই, আপনি রেনাল পড়েন নাই, আপনি এন্ডোক্রাইন পড়েন নাই, আপনি টিউমার পড়েন নাই, কিন্তু এখন আপনার পড়ার সময়ও নাই, ধৈর্যও নাই, আপনি হতাশ, তাহলে আপনি যাতে এই ইনফিনিটি স্টার টপিকস গুলো দেখে যেতে পারেন, সেই জন্যই হচ্ছে আজকে আমাদের টিপস এন্ড ট্রিক্স ক্লাস। এর মানে হচ্ছে আপনারা কিভাবে আপনার লাস্ট মোমেন্টের প্রিপারেশনটাকে 100% কভার করতে পারবেন। কোনো পড়াশোনা আজকে হবে না, শুধু টপিকস দাগায় দেওয়া হবে, ওয়ান কাইন্ড অফ দাগায় দেওয়া হবে। এই টপিক ধরে ধরে আপনারা পড়তে থাকবেন। এরপরে ফারিয়া আপু আপনাদেরকে আজকে রুটিন দিবে, 2টা ধাপে রুটিন দেওয়া হচ্ছে। কেউ চাইলে নিজের মতো সামনে যে সাবজেক্ট ফাইনাল বলেন আর মক বলেন সেগুলাতে অংশগ্রহণ করবেন, সেখানে সলভ ক্লাস হবে। এছাড়া আপনারা ফাইনাল গ্রুপে অ্যাড আছেন, ফাইনাল গ্রুপে যদি কারো কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আজকে শুধু টপিক দাগায় নিয়ে যান, তারপরে হচ্ছে পড়া শুরু করেন। এবং সেটা পড়তে গিয়ে কোনো প্রবলেম ফিল করলে আপনারা আমাদেরকে ফোনেও জানাতে পারেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে তো কথা প্রতিনিয়ত বলতেছি, তারপরেও গ্রুপে লিখতে পারেন। ঠিক আছে, তাহলে বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি আমার অংশটুকু। টিপস এন্ড ট্রিক্স ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে, তবে পরীক্ষার 1 মাস আগে কোনো কিছু জমা রাখা মানে সেটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ার অ্যাবাউট 0%। এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এখন কোনো কিছু জমা রাখা উচিত না। আচ্ছা, আমাদের এটা হচ্ছে সিলেবাস, যেহেতু এখন আর লাগবে না, কিন্তু পেপার 3-র মধ্যে গ্রস কি কি জিনিস আছে এটা জানেন? ইমিউনোলজি। এবং আমি আপনাদের আজকে এই 3টা জিনিস থেকেই সাজেশন দিব। প্যাথোলজির মধ্যে আমি রবিনসের অংশ থেকে বেসিক প্যাথোলজি এবং হচ্ছে ক্লিনিক্যাল গাইনি দত্ত অবদত্ত থেকে ক্লিনিক্যাল প্যাথোলজি সাজেশন দিব। বেসিক মাইক্রোবায়োলজি হচ্ছে লেন্স থেকে সাজেশন দিব, এবং হচ্ছে ইমিউনোলজিও লেন্স থেকে সাজেশন দিব। আর ক্লিনিক্যাল ইমিউনোলজি সাজেশন আসবে গাইনি দত্ত অবদত্ত থেকে। তার মানে আমাদের আজকে বেসিক এবং ক্লিনিক্যালের পেপার 3-তে যা যা আছে সবকিছু শর্ট টিপস আজকে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সিলেবাস, সিলেবাস এখন দেখার দরকার নাই। আচ্ছা, শুরু হচ্ছে ইমিউনোলজি দিয়ে বেসিক। কি কি না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, যেখান থেকে এমসিকিউ এসবিএ মাস্ট আসবে। ইমিউনোলজি থেকে মিনিমাম 10 মার্কস কমন পাবেন, এর ভাগ্য ভালো থাকলে এর বেশিও কমন পেতে পারেন। তাহলে ইমিউনোলজি থেকে কি কি পড়তে হবে? সেলস অফ ইনেট ইমিউনিটি, অ্যাকিউয়ার্ড ইমিউনিটি, ফিচার্স অফ ইনেট ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি। মানে আমাদের যে মেইন একটা ক্লাসিফিকেশন, ইনেট বা অ্যাকিউয়ার্ড, অ্যাডাপটিভ, এগুলোর মেইন পার্থক্য কি, এগুলোর মধ্যে কি সেল আছে, যা যা আছে ইন ডিটেলস করতে হবে। এরপরে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। আমাদের ইমিউনোলজি শিটে দেখবেন অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তাই না? সবগুলো পার্থক্য ইনফিনিটি স্টার, আপনারা মাস্ট প্রশ্ন কমন পাবেন পার্থক্য থেকে, আপনি লিখে নিতে পারেন আজকে। তাহলে ইনেট অ্যাকিউয়ার্ড এর পার্থক্য পড়বো, অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্য পড়বো,
টি টি সেল 1 টি সেল 2 এর পার্থক্য পড়বো। তারপরে টি সেল বি সেলের পার্থক্য পড়বো, মানে হেল্পার টি সেল সাইটোটক্সিক টি সেলের পার্থক্য পড়বো। ইমিউনো কম্পোনেন্ট সেল কি কি আছে, এন্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে এবং তাদের ফাংশন কি পড়বো। ন্যাচারাল কিলার সেল অল্প একটু আছে, সেটা ওইটুকুই পড়বো। অরিজিন, মার্কার, ফাংশন। ইমিউনো রেসপন্স ভার্সেস সেকেন্ডারি ইমিউনো রেসপন্স, এই দুটার পার্থক্য পড়বো, মানে কোনো পার্থক্য আমরা বাদ দিব না। এরপরে পড়বো কি, অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, এগুলার কি স্ট্রাকচার কেমন, ক্লাসিফিকেশন কি, মানে যে পাঁচটা আছে না অ্যান্টিবডি, সেটার প্রপার্টি কি কি, ফাংশন কি কি। কমপ্লিমেন্টের পাথওয়ের মধ্যে পাথওয়েটা একটু দেখে দেখে যাব, কিন্তু মেইনলি ফাইনাল পাথওয়েটা লাগবে, যে কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে, কমপ্লিমেন্ট পাথওয়ে যেটা লাস্ট ফর্মেশনটা প্রোডাক্টটা সেন্সিটিভিটি, ক্লাসিফিকেশন এবং exam। বিশেষ করে টাইপ 1টা কমই আসে, 2 3 4, 2 3 সবচেয়ে হাইয়েস্ট আসে। যাই হোক, হাইপার সেন্সিটিভিটি চারটার এক্সামিনেশন মাস্ট করব। এরপরে হচ্ছে এমএসসি এইচএল এর, এটা যে টাইপস আছে, ডিস্ট্রিবিউশন আছে, ডিফারেন্স আছে, জাস্ট এক পেজ, শীটের এক পেজ, এই পাশ ও পাশ করলে 2 পেজ পড়বো। গ্রাফটের মধ্যে হচ্ছে মেকানিজম অপশন, আমি তো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, কোথা থেকে শোনা যায় নাই? কোথা থেকে আমাকে শোনা যায় নাই, কেউ যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, গ্রাফ থেকে শোনা যায় নাই। ওকে, ঠিক আছে। আমরা বলতেছিলাম যে প্রাইমারি ইমিউনো রেসপন্স, সেকেন্ডারি ইমিউনো রেসপন্স পড়বো, অ্যান্টিবডি ডিটেলস পড়বো। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন এতক্ষণ খুব স্টেবল ছিল, সামহাও এখন আনস্টেবল দেখাচ্ছে। আমার কথা কি কেটে যাচ্ছে? খুব যন্ত্রণায় বললাম তো। কেউ একজন একটু আনমিউট হয়ে কথা বলেন। কেটে কেটে কথা আসছে। মিহা, যে ম্যাম এখন আপনাদের ঠিক আছে, ম্যাম ওখানে যে ঠিক আছে ম্যাম। প্রবলেম নাকি আমার নেটের প্রবলেম? ম্যাম ওখানে আপনার একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে ম্যাম, শুরু করেন। আপনার কথাও তো কেটে যাচ্ছে ইউসুফ ভাই। আপনার ওখানে কি নেট প্রবলেম হচ্ছে? আপনার ওখানে কোনো সমস্যার কারণে কি আমার এখানে সমস্যা হচ্ছে? ম্যাম এখন তো আমার এখানে সমস্যা নেই, আপনার কথা শোনা জানি যাচ্ছে না। আপনি। আচ্ছা, যেটা বলছিলাম যে এমএসসি এইচএল এর শীটে মাত্র 2টা পেজ আছে, ওইটার যে টাইপ, ডিস্ট্রিবিউশন এবং যে এক্সাম্পল, দুটা পার্থক্যটা সেটা পড়বেন।
এমএসসি ক্লাস 1 এমএসসি ক্লাস 2 এর পার্থক্যটা। হ্যাঁ, এরপরে হচ্ছে কিভাবে ক্লাস কিভাবে নেওয়া যায়। আচ্ছা, আমি নিজের লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করতেছি, না হলে এভাবে ক্লাস নেওয়া আসলে পসিবল না। আমি আমার ফোনের নেট থেকে জয়েন করলাম। বাংলাদেশে নাকি আজকে সার্ভার ডাউন, এই জন্য কি প্রবলেম? অনেকেরই তো তাহলে বাসা থেকে প্রবলেম করতে, জয়েন করতে প্রবলেম হওয়ার কথা। ইউসুফ ভাই, আপনি সবাইকে একটু অ্যালাউ করেন আনমিউট হওয়ার জন্য। একটু পরে আবার সবাইকে মিউট করে দিয়েন ক্লাস শুরু করলে, না হলে আমি ইন্টারাকশন করতে পারতেছি না। জি ম্যাম, দেওয়া আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা শুনেন, আমি আমার মানে যে হচ্ছে নেটের যে লোক, ওদের সাথে কথা বলছি। এই বাংলাদেশে নাকি এখন হচ্ছে মনে হয় কোনো পলিটিক্যাল কারণ টারণ হবে হয়তো, নেট নাকি এখন একটু স্লো। আপনাদেরও কি কারোর এই অবস্থা হচ্ছে? জি আপু। জি আপু। ও এখন আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন আপনি আপু বলতে এখন শোনা পারেন। যাচ্ছে। হ্যাঁ, আমি এখন হচ্ছে যে আমার ব্রডব্যান্ডটা কেটে আমি আমার ফোনের মোবাইল ডাটা কানেক্ট হয়েছি, এই জন্য। এখন হলো জানি না, আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করি, কারণ এখন তো জি আপু, আসলে। আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে এটাই বলতে কত চাচ্ছি, এখন সময় তো পাবেন? আনরেস্ট সিচুয়েশন, যতটুকু পারি আগাই, এভাবেই আস্তে আস্তে শেষ করি। ওকে, তাহলে আপু ইউসুফ ভাই, সেকেন্ড আপনি স্লাইড স্টার্ট থেকে শুরু করতেছেন? করুন। আমি ইমিউনোলজি থেকে শুরু করতেছি। জি আপু। জি আপু। আপু একটু প্রথম থেকে শুরু করলে ভালো হয়। হ্যাঁ, প্রথম থেকে শুরু করব, কারণ আগের অংশটুকুর যে কি অবস্থা আমি
ইনের শর্ট বলে যাব পুরাটা। বাকিরা আমরা যারা আছি একটু মিউট করে দিই তাহলে নিজ দায়িত্বে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ইউসুফ ভাই সবাইকে মিউট করে দিবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা আজকে আমার পেপার 3 টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে থাকবে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং এটার বেসিক ক্লিনিক্যাল বোথ। ওকে, পেপার 3 সিলেবাস লাগবে না এখন। আমরা ইমিউনোলজি দিয়ে শুরু করতেছি। ইউসুফ ভাই সবাইকে একটু কষ্ট করে মিউট করে দেন, কেউ যদি আনমিউট হতে না পারে মেসেজ দিলে আমি বুঝতে পারবো, কারো কিছু বলতে হলে সে মেসেজ দিই চ্যাট অপশনে। আচ্ছা, ইমিউনোলজির হচ্ছে থেকে আমরা মিনিমাম 10 থেকে 12 মার্কস কমন পাবো মিনিমাম। তো নতুন সিলেবাস এটার অ্যামাউন্ট আরো বাড়তে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার সিলেবাস খুবই ছোট, আমাদের ইমিউনোলজি শীটে যতটুকু আছে সেটা হচ্ছে মোর দ্যান এভারেজ। ইমিউনোলজি কোনো কালে আমাদের স্টুডেন্টরা কমন পায় না এরকম হয় না, আল্লাহ ভরসা আবার আপনারাও কমন পাবেন। তাহলে ইমিউনোলজি থেকে আমরা কি পড়বো, যত ছক যত বক্স আছে সব। যেমন আমার হচ্ছে ইনেট ইমিউনিটি, অ্যাকিউয়ার্ড ইমিউনিটির সেল এবং ফিচার, ইনেট ইমিউনিটি অ্যাকিউয়ার্ড ইমিউনিটির পার্থক্য, অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটির পার্থক্য, টি সেল ভার্সেস বি সেলের পার্থক্য, তারপরে হচ্ছে হেল্পার টি সেল সাইটোটক্সিক টি সেলের পার্থক্য, ইমিউনো কম্পিটেন্ট যে সেলগুলো আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেলগুলো আছে তাদের সেটা ফাংশন সহ পড়বো। ন্যাচারাল কিলার সেল অল্প একটু আছে শীটে, ওটার ডিটেলস পড়বো, অরিজিন, মার্কার, ফাংশন, প্রাইমারি ইমিউনো রেসপন্স, সেকেন্ডারি ইমিউনো রেসপন্সের পার্থক্য পড়বো, এবং অ্যান্টিবডি এটার ক্লাসিফিকেশন, প্রপার্টিজ, ফাংশন করব। কমপ্লিমেন্টের সোর্স, ক্লাসিফিকেশন, ফাংশন করব। হাইপার সেন্সিটিভিটির ক্লাসিফিকেশন এক্সাম্পল মাস্ট আসবে একটা প্রশ্ন, লিখে রাখেন 2 মার্কস কমন। এমএইচসি এইচএল এর টাইপস, ডিস্ট্রিবিউশন, ডিফারেন্স পড়ব, সাথে অ্যাসোসিয়েটেড কি কি ডিজিজ করে সেটাও পড়ব, এবং এই যে এমএইচসি ক্লাস 1 ক্লাস 2 এর যে পার্থক্য আছে সেটা পড়ব। গ্রাফটের মধ্যে মেকানিজম অফ অ্যাকশন অফ গ্রাফট রিজেকশন পড়বো, প্রিভেনশন পড়বো, ক্লাসিফিকেশন পড়বো, অ্যাকিউট হাইপার অ্যাকিউট যে একটা ক্লাসিফিকেশন আছে ওইটা, ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন এক্সাম্পল পড়বো, অটো ইমিউনিটির এক্সাম্পল পড়বো। ইমিউনোডেফিসিয়েন্সি আর অটো ইমিউনিটি এভরি সেশনে অল্টারনেট করে আসে, ধরেন এই সেশনে যদি ইমিউনোডেফিসিয়েন্সি আসে পরের সেশনে অটো ইমিউনিটির এক্সাম্পল আসে। আমাদের শীটে খুব সুন্দর করে দেওয়া আছে এবং আপনারা অবশ্যই এটা শীটের এক্সাম্পল ফলো করবেন। কেন লেন্স ফলো করবেন না, কারণ আমাদের শীটে কিছু ডেভিডসনের রেফারেন্স আছে, কিছু বেলি লাভের রেফারেন্স আছে, এবং হচ্ছে আমাদের অফ অফ যে ইমিউনোলজি আছে অফ দত্ত চ্যাপ্টার 39 ওখানেরও এক্সাম্পল আছে। এইটা একসাথে করা আছে এবং এই ছক থেকে আপনার প্রশ্ন আসলে মিস করার সম্ভাবনা নিয়ার অ্যাবাউট জিরো। কারণ আমি দেখেছি ডেভিডসনের রেফারেন্স কিন্তু আমার গাণিতে সেখান থেকে প্রশ্ন আসছে। এখন আপনি তো ম্যাডামকে বলতে পারবেন না যে কেন ডেভিডসন থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। সো আপনি যদি শীটের ওই চার্ট গুলা পড়ে যান আর কি ইমিউনোলজিতে, তাহলে আপনার মিস করার কোনো সম্ভাবনা নাই। সো এই ক্ষেত্রে আমি নিজে এটার ভুক্তভোগী, আমি যে সেশনে পরীক্ষা দিছি আমি দেখছি যে ওইটার যে এক্সাম্পল গুলো আসছে ওটা লেন্সে ছিল না, ওটা ডেভিডসনে ছিল এবং এটা রেফারেন্স লেন্স হিসাবে দিয়েই বিসিপিএস প্রশ্ন করছে। সো আমি মানে আপনাদের জন্য আজকের টিপস হচ্ছে শীটের যে ছকগুলো আছে চোখ বন্ধ করে ওখান থেকে পড়ে যাবে। পাশে যদি লিখা নিচে যদি দেখেন যে সাবটাইটেল রেফারেন্স লিখা আছে লেঞ্জ প্লাস ডেভিডসন প্লাস বেইলি লাভ, ভয়ের কোনো কারণ নাই, আপনাকে দেওয়া হয়েছে আপনি পড়েন। 2টা 4টা এক্সট্রা এক্সাম্পল ডেভিডসন থেকে পড়লে সেটা লুজার হওয়ার কোনো চান্স নাই, বরঞ্চ গেইনার হওয়ার চান্স। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার যে আপনার শীটের সবটুকু পড়বেন, যত ছক আছে যত পার্থক্য আছে। এরপরে ইমিউনোলজিক্যাল টেস্টের এক্সাম্পল অনেক আগে প্রায় 2000 কত ওইটা 18 জুলাই বা জানুয়ারিতে একবার প্রশ্ন আসছিল। ইমিউনোলজিক্যাল টেস্টের যে নামগুলো আছে না, ডিরেক্ট ইনডিরেক্ট তো প্রায়ই আসতে থাকে। এছাড়াও যে ব্লাড টেস্ট, এবিও ব্লাড গ্রুপিং কি ধরনের টেস্ট, প্রিসিপিটেড টেস্ট, এই যে টেস্ট গুলো আছে আমাদের ছকটা, আমাদের শীটের যে ছকটা ওই টেস্টটা একটু পড়ে যাবেন, আপনাদের আসতে পারে। তাহলে দেখেন এর বাইরে আপনার বেসিক ইমিউনোলজি থেকে কিছু লাগবে না। আপনি এখন এই লাস্ট 1 মাস এইগুলো দয়া করে সব পড়েন, যেগুলো যেগুলো বললাম, এটা যেন বাদ না যায়। এর চাইতে শর্ট সাজেশন এই মুহূর্তে তৈরি করা যাবে না। এরপরে দেখেন অফ ইমিউনোলজি থেকে কি লাগবে। অফ ইমিউনোলজিতে যে 2 পেজ আছে যেটা আপনাদের পড়ানো হয় ক্লিনিক্যাল অংশে, ক্লিনিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল যে 1 2 3 সিলেবাস ভাগ করে পড়ানো হয়, জাস্ট এইটুকু। কি কি জিনিস আছে এর মধ্যে সেটা হচ্ছে আপনার ইমিউনোলজি ইন প্রেগন্যান্সি কি কি, এবিও হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, আরএইচ আইসোমিনাইজেশন, আরএইচ নেগেটিভ মাদার যখন পড়ানো হয় ওই সময় পড়ানো হয়, প্রি-এক্লাম্পসিয়ার যে ইমিউনোলজিক্যাল ফিচার যেটা প্রি-এক্লাম্পসিয়া পড়ানোর সময় পড়ায় দেওয়া হয়,
তারপরে অ্যাবর্শনের সাথে ইমিউনোলজির কোনো রিলেশন আছে কিনা, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, মানে এখান থেকে যে আপনাদের এসবিও গুলো আসে যে আপনার সেকেন্ড ট্রাইমেস্টারের মোস্ট কমন কজ অফ অ্যাবর্শন কি, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তা আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে রিকারেন্ট অ্যাবর্শনের কজ কি, জেনেটিক হচ্ছে জেনেটিক ডিফর্মিটি যেগুলা, ডাউন সিনড্রোম, তারপরে হচ্ছে যে আরো যে জেনেটিক অ্যাবনর্মালিটি গুলো আছে, মেইন কজ হচ্ছে জেনেটিক অ্যাবনর্মালিটি। তো এই যে জিনিসগুলো সেগুলাই শুধু, এর মানে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে স্পোরাডিক রিকারেন্ট অ্যাবর্শন কি জিনিস ছিল, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম তো ডিটেলস পড়ি নাই, এগুলো না। যে জিনিসগুলো আসে যে এসএলই স্পেসিফিক ডায়াগনোসিস কোনটা, যে জিনিসগুলো আপনাদের বিভিন্ন সময় পড়ানো হয়েছে ক্লাসে, ওইগুলোই, ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি এটা ভুলেও যান সমস্যা নাই, আপনি আরএস নেগেটিভ পড়ার সময় পড়া হয়ে যাবে, প্রি এক্লাম্পসিয়া পড়ানোর সময় পড়া হয়ে যাবে। আর প্রেগন্যান্সিতে কি কি ইমিউনোলজিক্যাল চেঞ্জ হয় যে এক পেজ, সেটাও আপনাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন জেনারেল ব্যাকটেরিওলজি। জেনারেল ব্যাকটেরিওলজি থেকে খুবই সিলেক্টিভ কিছু জিনিস পড়বো, যেটা পড়লেই আপনি মনে করেন যে 99% কমন পেয়ে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার গুলা, এসেনশিয়াল কম্পোনেন্ট এবং নন এসেনশিয়াল কম্পোনেন্ট, আলাদা আলাদা করে পড়বেন, এমসিকিউ এসবিএ বোথ কভার করবেন। তারপরে ক্যাপসুলেটেড অর্গানিজম কি কি আছে এটার এক্সাম্পল। এরপরে দেখেন ক্লাসিফিকেশন অফ ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, সেটার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে একটা আছে। তারপরে লেঞ্জের একটা চার্ট আছে, তাই না? প্রথমে হচ্ছে সেল ওয়াল ওয়াললেস ফ্রি লিভিং অর্গানিজম, এটার আন্ডারে আবার হচ্ছে বিভিন্ন অর্গানিজম আছে, যেমন ধরেন আপনার কার্ভ অর্গানিজম, তারপরে হচ্ছে ফিলামেন্টাস, নন ফিলামেন্টাস, এরকম যে একটা লেঞ্জের ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আছে, ওই ক্লাসিফিকেশনটা অবশ্যই দেখে যাবেন, কারণ ওখান থেকে এমসিকিউ এসবিএ তৈরি করা সহজ এবং ভুল হওয়াও খুব সহজ। আমি আপনাদের মতো যখন স্টুডেন্ট ছিলাম, আমি এভরি উইকে ওই ছকটা একবার করে রিডিং করতাম, ফলে হচ্ছে যে মাথায় গেঁথে গেলে পরীক্ষা হলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে দেখেন নর্মাল ফ্লোরা, নর্মাল ফ্লোরা পুরোটাই পড়তে হবে, স্পেশালি ভ্যাজাইনাল নর্মাল ফ্লোরা, কনজাংটিভাল নর্মাল ফ্লোরা, এই দুইটা মিল আছে এবং এই দুইটা খুব আসে। এক্সোটক্সিন এন্ডোটক্সিনের পার্থক্য অসংখ্যবার পরীক্ষায় আসছে, এবারও আসবে ইনশাল্লাহ। ভার্টিক্যালি ট্রান্সমিটেড প্যাথোজেন, এর ভার্টিক্যালি ট্রান্সমিটেড অর্গানিজমের একটা ছক আছে না লেঞ্জে, কি কি ব্যাকটেরিয়া যায়, কি কি ভাইরাস যায়, কি কি ভাইরাস ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে যে কি কি ফাঙ্গাস যায়, মানে ভার্টিক্যাল ট্রান্সমিটেড অর্গানিজমের ছকটা পড়তে হবে মাস্ট। ভ্যাকসিনের ক্লাসিফিকেশন, ভাইরাল ব্যাকটেরিয়াল অল যা আছে, কামাল ভাই ক্লাসে যতটুকু করে আপনাদের একটা সুন্দর ইয়ে করে দিছে, আমি যখন ভাইয়ের ক্লাস করছি তখনও ভাইয়া দিত, এখনো দেয়, ভ্যাকসিন গুলো একসাথে করে ফেলবেন। এবং ইনফেকশিয়াস ডিজিজ ক্লাস হয়ে যাওয়ার পরে আরো যদি দুই চারটা কথা ফারিয়া আপু পড়ায় থাকি, সেটাও এর সাথে যোগ করে পড়বেন। আলটিমেটলি ভ্যাকসিনের A to Z আপনাকে পড়তে হবে, কি কি ভ্যাকসিন আছে, ভাইরাল কি কি, ব্যাকটেরিয়াল কি কি, কোনটা লাইফ অ্যাটেনুয়েটেড, কোনটা আপনার কিল্ড, এবং কোনটা রিকম্বিনেন্ট, সব করতে হবে। স্টেরিলাইজেশনটা লাগবে, স্টেরিলাইজেশনটা যদিও একসময় মেইনলি রেসিডেন্সিতে আসতো, এখনো মাঝে মাঝে পার্ট ওয়ানে দিচ্ছে, স্টেরিলাইজেশনটা ডিটেলস করতে হবে। স্পেশালি হচ্ছে অটোক্লেভ, মাস্ট মাস্ট পড়তে হবে অটোক্লেভ, পুরো ছকটাই পড়বেন। স্টেরিলাইজেশনটা আসলে বেশি শর্ট করার কোনো ওয়ে নাই, পুরাটাই পড়বেন ছকে যা আছে। এরপরে সিস্টেমিকে দেখেন, সিস্টেমিকে খুবই সিলেক্টিভ জিনিস পড়বো, সেটা হচ্ছে স্টাফাইলোকক্কাসের যা যা আছে সব পড়বো, ফিচার কি কি, কি কি ডিজিজ করে, কি টক্সিন রিলিজ করে, কিভাবে ডায়াগনোসিস করবো, ডিটেলস করবো। স্ট্রেপ্টোকক্কাসও ডিটেলস পড়বো, ক্লাসিফিকেশন, ফিচার, ডিজিজ, টক্সিন সব পড়বো। নাইসেরিয়াও সব পড়বো, ক্লাসিফিকেশন, ভিরুলেন্স ফ্যাক্টর, ডিজিজ, ডায়াগনোসিস, ইম্পর্টেন্ট প্রপার্টি সব পড়বো। এছাড়া ইম্পর্টেন্ট আর স্পেশাল ফিচার আর কি কি অর্গানিজম পড়বো, এই তিনটা ছাড়াও স্টাফাইলো, স্টেপ্টো, নিশেরিয়া তো পড়লাম, এছাড়া আর কি কি পড়বো, ইকোলাই সব পড়বো, ভিব্রিও কলেরি সব পড়বো, লিস্টেনিয়া মনোসাইটোজেন সব পড়বো, ক্লস্ট্রিডিয়াম সব পড়বো, প্রোটিয়াস পড়বো, ব্যাকটেরিয়াস পড়বো, সিডোমোনাস পড়বো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পড়বো, অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি পড়বো, হেলিকোব্যাক্টেরিয়াল পাইলোরি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া। এই যে কয়টা জিনিস বললাম এগুলোর ডিটেলস পড়বো। স্টাফাইলো, স্টেপ্টো, নিশেরিয়া প্রথমে A to Z, এরপরে হচ্ছে স্পেশাল ফিচার, যেখান থেকে পড়ানো হয়েছে ক্লাসে, এই কয়টা অর্গানিজম বাদ দিয়ে যাওয়া যাবে না, সেগুলো কি কি, ক্লস্ট্রিডিয়াম, লিস্টেরিয়া, ইকোলাই, ভিব্রিও, প্রোটিয়াস, ব্যাকটেরিয়াস, সিউডোমোনাস, এমটিবি, অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি, তারপরে হচ্ছে পাইলোরি, জেজুনি, মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া। এর মধ্যেও যদি শর্ট সাজেশন করতে বলেন, যে শর্টেরও শর্টেস্ট, তাহলে হচ্ছে স্টাফাইলো, স্ট্রেপ্টো, নিশেরিয়া,
তারপরে ইকোলাই, তারপরে হচ্ছে এমটিবি, তারপরে হচ্ছে মাইক্রোপ্লাজমা, ক্লামাইডিয়া, অ্যাক্টিনোমাইসিস। যদি শর্টেরও শর্ট টেস্ট করতে চান, কিন্তু সেটা আপনার ওন রিস্কে, ঠিক আছে? কিন্তু একটু ফ্রি, মানে একটু ফ্রি থাকতে, টেনশন ফ্রি থাকতে চাইলে এইগুলোর ডিটেলস পড়ে যায়, পড়তে খুব বেশি সময় লাগবে না, শীট খুললে দেখবেন যে এখন খুব ইজি লাগতেছে। এরপরে দেখেন, এখান থেকে আপনার বিভিন্ন প্রশ্ন আসতে পারে। আমাদের মোস্ট কমন মানে মানে ইউটিআই নিয়ে যে আপনাদের কমপ্লিকেশন হয়, কি অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে, ফারিহা আপু কিন্তু কমন গ্রুপে খুব সুন্দর করে দিয়ে দিছে কখন ইউটিআই অ্যান্সার, ইকোলাই অ্যান্সার হবে, কখন সিডোমোনাস অ্যান্সার হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে সিউডোমোনাস, প্রোটিয়াস, দুই এক লাইন করে করেই পরীক্ষায় আসে। তারপরে এমটিবি তো ডিটেলস লাগবে। অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি যে সালফার গ্রানুলস প্রডিউস করে, কপার টি ইউজারদের হয়, এই দুই লাইন জানলেই হয়। তেমনি মাইক্রোপ্লাজমা, ক্লাইমাইডিয়া, দুই লাইন করে, যেটা ক্লাসে পড়ানো হয়েছে অতটুকুই, খুব ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। এরপরে দেখেন প্যারাসাইটোলজি এন্ড মাইকোলজি, এটা বোথ ক্লিনিক্যাল বেসিক কোরিলেট করেই পড়তে পারেন। যেমন আমাদের কিন্তু ট্রাইকোমোনাস ভ্যাজাইনালি, টক্সোপ্লাজমা গন্ডি, ক্যান্ডিডা আলবিকান্স, এই তিনটা জিনিস কিন্তু আপনার গাইনি দত্ততেও আছে, আবার কি লেঞ্জেও আছে। আপনি মাইক্রোবায়োলজি যেটা পড়ছেন, যতটুকু পড়ছেন, এর সাথে ক্লিনিক্যালের ইনফরমেশন গুলো যোগ করে নিবেন, অথবা ক্লিনিক্যাল ইনফেকশিয়াস শীটটাকে মেইন করে পড়লে মাইক্রো 1-2 এর শীট থেকে এই তিনটা অর্গানিজমের যে পার্থক্যগুলো আছে, মানে যে 2-4 লাইন আপনার ক্লিনিক্যাল অংশে আসে নাই কিন্তু এটা আপনার বেসিকে লেখা আছে, সেগুলো আপনি ক্লিনিক্যাল শীটে অ্যাড করে নেন। তিনটা অর্গানিজম থেকে মাস্ট পরীক্ষা প্রশ্ন আসবে, মাস্ট, এভরি সেশনে আসে, টক্সোপ্লাজমা, ট্রাইকোমোনাস, ক্যান্ডিডা। আমার কথা কি আবার কেটে যাচ্ছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, গেলে বলেন। তাহলে জেনারেল থেকে আর কতটুকু পড়বো এক্সট্রা? পড়বো হচ্ছে নিকেটর আমেরিকানাস এবং হচ্ছে অ্যাসক্যারিস, অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস, নিকেটর আমেরিকানাস। এখান থেকে অ্যাকচুয়ালি কি আসবে? এখান থেকে আসতে পারে এটার হ্যাবিটেট কি, ক্লিনিক্যাল ফিচার কি, স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা, ডায়াগনোসিস কিভাবে করবেন। যেমন হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এর, টক্সোপ্লাজমা গন্ডি, ক্যান্ডিডা আলবিকান্স, এটাতে আমাদের গাইনিডোতে একটা বিশাল ছক আছে, তাই না? সেই ছকটা আমার লাগবে। নিকেটর আমেরিকানাস, অ্যাসক্যারিস এর মধ্যে হচ্ছে কোনটা বেশি প্যাথোজেনিক, কোনটা ইনফেক্টিভ ফর্ম, ঠিক আছে, কোনটা ওভাম প্রডিউস করে। এই যে আমাদের শীটে যতটুকু আছে খুবই ছোট, শীটটা যদি খুলেন দেখবেন খুবই ছোট। এরপরে দেখেন ভাইরোলজি, বেসিক ভাইরোলজি কি পড়বো? ক্যারেক্টারিস্টিক্স এন্ড স্ট্রাকচার অফ এ ভাইরাস, ক্লাসিফিকেশন অফ দ্য ভাইরাস, ভাইরাস ভ্যাকসিন। ভ্যাকসিন তো আমি শুরুতেই বললাম একসাথেই পড়ে ফেলবেন, যে ব্যাকটেরিয়াল ভাইরাল ভ্যাকসিন। আর আবার ভাইরাস ভাইরাস করার সময় আবার ওই ভাইরাস ভ্যাকসিনটুকু রিভিশন দিয়ে ফেলবেন। ক্লাসিফিকেশন অফ ভাইরাসটা খুব সুন্দর করে পড়বেন, ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, কোনটা এনভেলাপ ভাইরাস, কোনটা নন এনভেলাপ ভাইরাস, কোনটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কোনটা ডাবল স্ট্যান্ডার্ড। এইটাই থেকে বারবার পরীক্ষায় এমসিকিউ এসবি আসে এবং এখান থেকে বারবার ভুল হয়। আপনার পুরা ভাইরোলজির প্রত্যেকটা লাইন পড়তে যাওয়ার দরকার নাই, সিলেক্টিভ যেটা এখন পড়বেন সেটুকুই যেন একদম 100% সঠিক হয়। তারপরে দেখেন ইম্পর্টেন্ট ফিচার, ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে ডিজিজ কি কি করে, মানে ডিটেলস কোনগুলা ভাইরাস করবে, স্পেসিফিক মানে সিস্টেমিক ভাইরোলজি কি কি। হারপিস করবেন, মানে দেখেন আমি কিন্তু সাজেশনের মধ্যেও আবার রেড কালার দিয়ে দাগ দিয়ে নিয়ে আসছি, সেটা এটাকে বোঝানোর জন্য যে এটা কতটা বেশি ইম্পর্টেন্ট। হারপিস থেকে এভরি সেশনে প্রশ্ন আসে, হারপিস পড়বেন, মোলাস্কাম পড়বেন, অ্যাডিনো ভাইরাস পড়বেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পড়বেন, পার্ভো ভাইরাস পড়বেন, ইনফ্লুয়েঞ্জা, মিজেলস, মামস, রুবেলা। মিজেলস, মামস, রুবেলা বেসিক থেকে যতটা আসে তার চেয়ে বেশি আসছে ক্লিনিক্যাল অপস থেকে। ফারিয়াপুর ইনফেকশিয়াস ক্লাস করলে এগুলো আর মানে কোনো বিষয়ই না, এইটুকু পড়ার সময় বেসিকের সাথে কোরিলেট করে ফেলবেন, যে রুবেলা কি ধরনের ভাইরাস, মিজেলস কি ধরনের ভাইরাস, মামস কি ধরনের ভাইরাস, কি ধরনের ভ্যাকসিন, ইত্যাদি ইত্যাদি। আর কি পড়বেন? এইচআইভি, হেপাটাইটিস এর ডিটেলস, এবিসিই, সাথে হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু তো এবার মাস্ট আসবে পরীক্ষায়, কারণ হচ্ছে ডেঙ্গু সিজন চলতেছে, ডেঙ্গু থেকে মাস্ট পরীক্ষা প্রশ্ন আসবে। সাথে রোটা ভাইরাসটা দেখবেন। আচ্ছা, আমি ক্লিনিক্যাল টপিকসে যাওয়ার আগে বেসিকটা দেখেন আর একবার খেয়াল করেন, ভাইরাসটা কিন্তু খুবই সিলেক্টিভ পড়ছি। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এন্ড স্ট্রাকচার অফ ভাইরাস, ক্লাসিফিকেশন এবং ভ্যাকসিন। সাথে হচ্ছে ডিটেলস হচ্ছে ভাইরাস কে কি পড়ছি, হারপিস, মোলাস্কাম, অ্যাডিনো, প্যাপিলোমা, পার্ভো, ইনফ্লুয়েঞ্জা, মিজেলস, মামস, রুবেলা, এইচআইভি, হেপাটাইটিস, ডেঙ্গু এবং রোটা ভাইরাস। ওকে, এরপরে দেখেন ক্লিনিক্যাল টপিকস কি কি পড়বো।
যেটা কিনা আমার ইনফেকশিয়াস ডিজিজ, মেইনলি ইনফেকশিয়াস ডিজিজ বা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। সেটা কি, এই ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি থেকে এর আগেও প্রায় আপনার 30 থেকে 35টা প্রশ্ন আসারও রেকর্ড আছে। এখন আপনাদের এই সেশনে যেহেতু সব একসাথে, আমার ধারণা হচ্ছে যে প্রশ্ন সংখ্যা এখান থেকে আরো বেড়ে যাবে, তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যারা এখনো ইনফেকশিয়াস ডিজিজ ক্লাস করেন নাই, দয়া করে ইনফেকশিয়াস ডিজিজটা পড়ে যেতেই যখন হবে আজকে থেকে পড়া শুরু করেন। কি কি লাগবে অ্যাটলিস্ট: ডিফেন্স মেকানিজম অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, জেনিটাল টিবি, গনোরিয়া, ক্লামাইডিয়া, সিফিলিস, কনজেনিটাল সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, গ্রানুলোমা ইঙ্গুইনালি, ব্যাকটেরিয়াল ভাইজানোসিস, ট্রাইকোমোনিয়াসিস, মনিলিয়াসিস বা ক্যান্ডিডিয়াসিস, হারপিস, এইচআইভি, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, টর্স, ডেঙ্গু, কোভিড, জিকা। এখন আসলে চান্সটা কম। গত 2 সেশন আগেও কোভিড খুব ইম্পর্টেন্ট ছিল, এখন আসলে কোভিড ইম্পর্টেন্ট না। তারপরে যদি বিসিপিএস মনে করে যে আপনাকে ঝামেলায় ফেলবে, যেহেতু আপনি মনে করছেন পড়বেন না, এই জন্য দিয়ে দিতে পারে। আর ভ্যাকসিন তো শুরু থেকেই বলতেছি সবগুলোর ভ্যাকসিনই পড়বেন আর কি, ব্যাকটেরিয়া এবং হচ্ছে ভাইরাস মিক্স করে। তাহলে দেখেন, এই অর্গানিজম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি বেসিক ভাইরোলজিতে পড়ে আসতেছেন, তারপরেও আপনি ইনফেকশিয়াস ডিজিজ যখন পড়বেন ওই শীটের সাথে কোরিলেট করে দুইটা জিনিস একদিনে পড়ে ফেলবেন লাস্ট মোমেন্টে এসে। যদি আজকে মাইক্রো পড়েন কালকে ইনফেকশিয়াস ডিজিজ পড়বেন, আর আজকে যদি ইনফেকশিয়াস ডিজিজ পড়েন কালকে মাইক্রো পড়ে ফেলবেন। তাহলে ছাক্কা মার্কস, এখান থেকে আপনি প্রচুর মার্কস ক্যারি করতে পারবেন যদি একটু গুছিয়ে পড়েন। এরপরে দেখেন আর কি জিনিস আসতে পারে বা লাগবে। সিফিলিস ইন প্রেগন্যান্সি, মানে এটা হচ্ছে অফ দত্তর সেই চ্যাপ্টারটা যেখানে প্রত্যেকটা ডিজিজের আউটকাম ইন প্রেগন্যান্সি আছে। কি কি আছে? সিফিলিস ইন প্রেগন্যান্সি, কনজেনিটাল রুবেলা সিনড্রোম, টক্সোপ্লাজমোসিস, গনোরিয়া, তারপরে হার্পিস সিমপ্লেক্স ইন প্রেগন্যান্সি, এইচআইভি ইন প্রেগন্যান্সি, হেপাটাইটিস ইন প্রেগন্যান্সি, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, পাইলোনেফ্রাইটিস ইন প্রেগন্যান্সি, লিস্টেরিয়া মোনোসাইটোজেন ইন প্রেগন্যান্সি, পার্ভোভাইরাস ইন প্রেগন্যান্সি, জিবিএস ইন প্রেগন্যান্সি, চিকেন পক্স বা কনজেনিটাল ভ্যারিসেলা সিনড্রোম, সাইটোমেগালোভাইরাস ইন প্রেগন্যান্সি, মিজলস ইন প্রেগন্যান্সি। তাহলে আমাদের ইনফেকশিয়াস ডিজিজ 2 তে ফারিয়া আপু যা যা পড়াইছে শুধু অতটুকুই, এই একটা চ্যাপ্টারের মধ্যেই সব আছে। সিফিলিস, কনজেনিটাল রুবেলা সিনড্রোম, টক্সোপ্লাজমোসিস, গনোরিয়া, হার্পিস, এইচআইভি, হেপাটাইটিস, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, পাইলোনেফ্রাইটিস, লিস্টেরিয়া, পার্ভো, জিবিএস, চিকেন পক্স বা কনজেনিটাল ভ্যারিসেলা, সাইটোমেগালোভাইরাস এবং হচ্ছে মিজলস। এখান থেকে প্রচুর এসবি আসে, প্রচুর এমসিকিউ আসে। কি ধরনের এসবি, কি ধরনের এমসিকিউ ক্লাসে যেভাবে আপু বলে দিছে, সিনারিও বেসড আসতে পারে। কনজেনিটাল রুবেলা সিনড্রোমের একটা সিনারিও দিতে পারে, কনজেনিটাল সিফিলিসের একটা সিনারিও দিতে পারে যে হাচিনসন টিট, তারপরে হচ্ছে রুবেলা, কনজেনিটাল রুবেলা সিনড্রোমের হচ্ছে সিঙ্গেল মোস্ট ডিফেক্ট কোনটা, সেন্সরি নিউরাল ডিফনেস। তারপরে সাইটোমেগালো ভাইরাস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন কোনটাতে বেশি হয়, কনজেনিটাল রুবেলা সিনড্রোমে। আর সাইটোমেগালো ভাইরাস থ্রু আউট প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে। এই যে ছোট ছোট জিনিস যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে সব মানে দেখে যাবেন। আমি জাস্ট টপিকস গুলো দিচ্ছি, ক্লাসে যা পড়ানো হয়েছে তা কোরিলেট করে পড়বেন, কারণ আমি আজকে বলেছি আমি কোনো কিছু পড়াবো না। এরপরে দেখেন, যদি আপনারা মনে করেন যে বই থেকে যারা পড়ছেন বইয়ের চ্যাপ্টার যদি দেখে যেতে হয়, আমি কোন কোন চ্যাপ্টার দেখে যাব? আমি তো শীট পড়লাম, তাহলে আমার চ্যাপ্টার কোনগুলা? চ্যাপ্টার হচ্ছে ইনফেকশিয়াস এর যা যা আছে, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13। জেফকট যদি কেউ খুলেন, জেফকটের চ্যাপ্টার 20, 21, 22, আমার মনে হয় না এখন আপনার এই চ্যাপ্টার খোলার কোনো দরকার আছে। এবং আমাদের যেটা ইনফেকশিয়াস এর মেইন বাল্ক কভার করছে সেটা হচ্ছে চ্যাপ্টার 20, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস কমপ্লিকেটিং প্রেগন্যান্সি। এর মধ্যে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আছে, এর মধ্যেই আমার পাইলোনেফ্রাইটিস আছে, এর মধ্যে কনজেনিটাল রুবেলা সিনড্রোম, সিফিলিস সিনড্রোম সব আছে এর মধ্যে। এরপরে আমরা জেনারেল প্যাথোলজিতে যাব। তো এই জেনারেল প্যাথোলজিতে যাওয়ার আগে এই যে ইমিউনোলজি এবং হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, বেসিক মাইক্রোবায়োলজি এই পর্যন্ত বুঝতে, মানে টপিকস বুঝতে কারো কোনো প্রবলেম আছে যে কি পড়তে হবে এটুকু বুঝতে পারতেছেন না, ধরতে পারতেছেন না আমার কথা? ইউসুফ ভাই এখন একটু সবাইকে মিউট হওয়ার আনমিউট হওয়ার অপশন দেন, একটু পরে আবার ঠিক করে দিয়ে। ডান ম্যাম। প্রবলেম আছে কারো কোনো? না আপু, কোনো প্রবলেম নাই আপু, না বুঝতে আপু, পারছি, কোনো সমস্যা নেই। প্রবলেম নাই। ওকে, ওই তাহলে যে আমি প্রসিড ক্লিনিক্যাল করি। ক্লাসিফিকেশন অফ ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ওই হ্যাঁ, লেন্সের চার্টটা কি, ওই যে যেটা আমরা আমাদের শীটে পড়ছি ওইটা না আপু? হ্যালো
আপু শুনতে পাচ্ছেন? পাবেন মাস্ট। আমার কি আবার কথা কেটে যাচ্ছে ইউসুফ ভাই? হ্যাঁ হ্যাঁ আপু, বুঝতে পারি নাই। আপু আপু এই যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া লেঞ্জের চারটে কি আমরা শীটে পড়ছি ওই চারটা না আপু? হ্যাঁ হ্যাঁ, শীতের যে চারটা আছে ওই চারটাই। জি আপু। আমার কথা কি আবার কেটে যাচ্ছে? হ্যাঁ আপু, এখন তো আবার কেটে কেটে যাচ্ছে। না আপু, ক্লিয়ার। ম্যাম মাঝখানে একটু ক্লিনিক্যাল লাস্ট আটকে মিনিট গেছিল, এখন টপিকটা ঠিক যদি আছে ম্যাম। আরেকটু বলতেন। কি টপিকস? ক্লিনিক্যাল লাস্ট মিনিট টপিক গুলো যদি আরেকটু একটু বলতেন। ক্লিনিক্যাল লাস্ট মিনিট কোনো টপিকস তো বলি নাই আপু এক্সট্রা। স্লাইড ছিল একটা। এটা না আপু, এর আগে। কই আপু? হ্যাঁ হ্যাঁ আপু, এটা। আচ্ছা, লাস্ট মিনিট বলতে এগুলো সব একই রকম সাজেশন, কোনোটা ছোট কোনোটা বড় না, মানে সবই সমান ইম্পর্টেন্স। হ্যাঁ, এই পেজও যেমন, এই পেজও তেমন, এইগুলো সেম, সব সেম। আপু একটু গ্রুপে ভাইরোলজির আগে মানে যে কয়েকটা স্লাইড আপু স্ক্রিনশট নিতে বলছো, ওগুলো একটু কেউ শেয়ার করলে খুব ভালো হবে। মানে আপু আমাদের এই অনলাইন ক্লাসটা তো গ্রুপে। রেকর্ডেড থাকবে, ও আচ্ছা, থাকলে আপু এটা ঠিক দেখে আছে। নিয়েন, রেকর্ডেড থাকবে তো। আচ্ছা হ্যাঁ, এই আপু, ক্লাস না রেকর্ডেড থাকবে। আমার কথা হচ্ছে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে বলেন, কারণ রেকর্ডেড থাকলে তো পরে আর বুঝতে পারবেন না। কিন্তু না যদি কোনো আপু, কিছু প্রবলেম স্ক্রিনশট নেই। নেওয়ার থাকে তাহলে সেটা তো স্ক্রিনশট পরেও নিতে পারবেন। আচ্ছা আপু। আপু প্রবলেম নাই, আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, ঠিক আছে। আপু প্যাথোলজি শুরু করেন। ওকে, তাহলে আমি প্যাথোলজি শুরু করছি। জেনারেল প্যাথোলজি যে আমাদের 6টা শীট, সেই 6টা শীটের মধ্যে মোটামুটি 20 থেকে 22টা প্রশ্ন কমন পাবেন। সেটা কি? ইনফ্লামেশন থেকে কি পড়তে হবে, ওই সেই অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনের পার্থক্য এবং এটার সেল গুলো কি কি, এক্সুডেটিভ আর ট্রান্সুডেটিভ যে সিক্রেশন আছে সেটার বা ইনফ্লামেশন আছে সেটার পার্থক্য পড়তে হবে। কেমোট্যাক্সিক এজেন্ট গুলা পড়তে হবে। কেমোট্যাক্সিক এজেন্ট আলাদা করে পড়বেন, নিউট্রোফিলের জন্য কোনটা, ইউসিনোফিলের জন্য কোনটা, ম্যাক্রোফেজের জন্য কোনটা, যে ছকটা শীটে আছে ওই ছকটা পড়লেই হবে। তারপরে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের কি কি মরফোলজিক্যাল প্যাটার্ন আছে, কেমিক্যাল মেডিয়েটরস কি কি আছে ইনফ্লামেশনে। এরপরে অ্যারাকিনয়েড অ্যাসিডের যে মেটাবোলাইটস গুলো আছে সেই পাথওয়েটা পুরোটাই লাগবে। লিকোট্রিকসিন বি, তারপরে হচ্ছে লিপোক্সিন বি, এই যে আসতেছে সাইক্লোঅক্সিজেনের পাথওয়ে, যেটা সেই পাথওয়েটা আর কি অ্যারাকিনয়েড অ্যাসিড মেটাবোলিটের পার্থ মানে ছকটা পুরোটাই লাগবে। সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন তো আগেই বললাম, অ্যাকিউট ক্রনিক বোথ সেল লাগবে। তারপরে হচ্ছে অ্যাকশনস অফ ডিফারেন্ট মেডিয়েটরস অন ইনফ্লামেশন, এটার মানে হচ্ছে যে কোনটা আপনার পেইন করবে, কোনটা টেম্পারেচার বাড়াবে, ঠিক আছে, কোনটা ভ্যাসোডাইলেটর, কোনটা ভ্যাসোকনস্ট্রিক্টর, এই যে কাজগুলা এগুলো পড়তে হবে। সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, সিস্টেমিক ইফেক্ট মানে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, মানে ইনফ্লামেশন কি কি করতেছে, মানে ফিভার, ওই যে ওইটাই ফিভার করতেছে, পেইন করতেছে, ওইটাই ইফেক্টস গুলো পড়তে হবে। অ্যাকিউট ফেজ প্রোটিন তো অসংখ্যবার পরীক্ষায় আসছে, এটা পড়তে হবে। সেলস অফ গ্রানুলোমা, সেলস অফ গ্রানুলোমাও পরীক্ষা অসংখ্যবার আসছে, এটাও পড়তে হবে। ক্লাসিফিকেশন অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন এন্ড গ্রানুলোমা, মানে গ্রানুলোমার যে ক্লাসিফিকেশনটা আছে সেটা পড়তে হবে। জায়ান্ট সেল কিভাবে ফর্মেশন হয়, কি কি টাইপ আছে সেটা ডিটেলস পড়তে হবে। সিআরপি আর ইএসআর কোন কোন কন্ডিশনে বাড়ে, এটা আগে রেসিডেন্সিতে খুব আসছে, এখন কিন্তু পার্ট ওয়ানেও আসে, কম আসে কিন্তু আসে, আপনাকে পড়ে যেতে হবে, বাট এটা রেসিডেন্সিতে প্রত্যেক সেশনে আসতো আগে। তাহলে দেখেন, এই মোটামুটি ইনফ্লামেশন থেকে সিলেক্টিভ জিনিস, সেল এবং পার্থক্যগুলা, সাথে হচ্ছে গ্রানুলোমা আর জায়ান্ট সেল এক্সট্রা, আর অ্যাকিউট ফেজ প্রোটিন কি কি আছে এবং ইনফ্লামেশনে কি কি ইফেক্ট করে, কোনটা পেইন করে, কোনটা ভ্যাসোকনস্ট্রিকশন করে, কোনটা ভ্যাসোডাইলেটর করে, খুবই সিলেক্টিভ। এরপরে দেখেন জেনারেল প্যাথোলজি থেকে হেমোডাইনামিক্স, মানে হিলিং রিপেয়ার হেমোডাইনামিক্স যে আমাদের শীটটা আছে, এখান থেকে শক, ইডিমা, ডিআইসি, এটা যেমন বেসিক অংশ থেকে লাগবে, তেমনি ক্লিনিক্যাল কোরিলেশনটা আমাদের যে ক্লিনিক্যাল শীটটা আছে সেখানেও যতটুকু শক, ইডিমা, ডিআইসি আছে ততটুকু লাগবে। আবার হচ্ছে ডিআইসির কিছু অংশ আমাদের হেমাটোলজিতেও আছে, ওই অংশ থেকেও ডিআইসিটা লাগবে। ডিআইসির কজ কি, ডিআইসি তে কি কি হচ্ছে হেমাটোলজিক্যাল চেঞ্জ হয় সেটা ডিটেলস লাগবে, শকের ক্লাসিফিকেশন লাগবে, ঠিক আছে, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, ডিটেলস। ইডিমাও তাই। সেল ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশন,
সেল ইনজুরি অ্যান্ড অ্যাডাপ্টেশনে যত ধরনের সেল ইনজুরি আছে, রিভার্সিবল, ইরিভার্সিবল। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেশনের যে অ্যাডাপ্টেশন যেগুলো আছে, সেলুলার অ্যাডাপ্টেশন, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, মেটাপ্লাসিয়া, এগুলার প্রত্যেকটার এক্সাম্পল লাগবে। ঠিক আছে, সেল ইনজুরির প্রত্যেকটার এক্সাম্পল লাগবে এবং প্রত্যেকটার নাম লাগবে। রিভার্সিবল, ইরিভার্সিবল সেল ইনজুরির যে আমাদের ছকগুলো আছে, পার্থক্য কি কি দুইটার মধ্যে, তারপরে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়াতে কি কি ধরনের চেঞ্জ হয়, এবং অ্যাডাপ্টেশন যেগুলো আছে সেগুলোর হচ্ছে নাম এবং সাথে কি কি এক্সাম্পল আছে, ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। এই ব্রড হেডিং এ একটুকু পড়লেই সেল ইনজুরি অ্যাডাপ্টেশন এনাফ। উন্ড হিলিং অ্যান্ড রিপেয়ার থেকে, উন্ড হিলিং অ্যান্ড রিপেয়ারের শীটে যা যা আছে প্রায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে যেটা লাগে বেশি আসে প্রত্যেক সেশনে, সেটা হচ্ছে গ্রানুলেশন টিস্যুর কি কি কম্পোনেন্ট আছে, গ্রানুলেশন টিস্যুর কাজ কি। হ্যাঁ, তারপরে প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং এর পার্থক্য বা হচ্ছে কি কি উপায়ে হিলিং হচ্ছে। তারপরে হচ্ছে রিপেয়ার রিজেনারেশন কাকে বলে, রিপেয়ার রিজেনারেশন কিভাবে হয়, এটা মোটামুটি এখান থেকে। আর হলো যে হিলিং রিপেয়ার রিজেনারেশনের শীটে আমাদের কিন্তু দেখবেন লিভার, তারপরে লাংস, এগুলোর হচ্ছে কিছু অ্যাকিউট ইনজুরি, কিছু ক্রনিক ইনজুরি যেগুলো আছে না, হোয়াইট ইনফ্রাক্ট, রেড ইনফ্রাক্ট, ইনফাকশন যেটা, সেই জিনিসগুলো এখানে লাগবে। স্প্লিনে কোনটা হচ্ছে, ওভারিতে কোনটা হচ্ছে, মানে মোটামুটি হিলিং রিপেয়ারের শীটটা পুরাটাই লাগবে। ঠিক আছে, পুরাটাই লাগবে, এই জন্য ওটার আলাদা করে আমি আর কিছু ডিটেলস আনি নাই। নিওপ্লাজম থেকে আপনি কিন্তু সিলেক্টিভ জিনিস করলেই আপনি ছাক্কার নাম্বার তুলতে পারেন। সেটা হচ্ছে কি, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, প্রি ক্যান্সারাস কন্ডিশন, টিউমার মার্কার। একটা সেশন এমনও গেছে টিউমার মার্কার থেকে 3টা এসবিএ আসছে, মানে 6 মার্কস, বাকি জায়গা থেকে খোঁজ নাই। তো বিসিপিএস কখন কি দেবে কোনো গ্যারান্টি নাই, বাট নাম্বার তোলা ইজি। তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, প্রি ক্যান্সারাস কন্ডিশন, টিউমার মার্কার, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, চাইল্ডহুড টিউমার, বায়োপসি, ফিক্সেটিভ, সাইটোলজি, এফএনএসি, এই 4টা ডায়াগনস্টিক টুলস থেকে যে কোনো একটা মাস্ট আসবে। এফএনএসি আর সাইটোলজি ইউজুয়ালি অল্টারনেট করে আসে। জেনেটিক্যাল ফ্যাক্টরের মধ্যে যদি আসে একটা জিনিস আসে ইউজুয়ালি, সেটা হচ্ছে p53 জিন। আর হচ্ছে হরমোন সেনসিটিভ সিক্রেটিং যে টিউমার আছে, রবিনস থেকে ওটা পড়বেন, আর ক্লিনিক্যাল পড়বেন ওভারিয়ান টিউমার থেকে। তার মানে বেসিক নিউপ্লাজম অনেক ছোট করে দিলাম। এরপরে দেখেন আমাদের অফ দত্ত বা 10th এডিশন থেকে কি কি চ্যাপ্টার লাগবে, এগুলো কিন্তু আমাদের সব হচ্ছে আমার ক্লিনিক্যাল শিট গুলাতে আছে। ক্লিনিক্যাল প্যাথোলজি শিট 1 2 3 যেটা আগে ছিল, সেই শিটে কিন্তু ডিটেলস আছে। তো আমি শিটের নাম না বলে আমি অ্যাজ এ হোল বইয়ের বা টপিকস এর নাম বলতেছি যাতে আপনার সুবিধা হয়। সেটা হচ্ছে দেখেন, প্রিনেটাল জেনেটিক কাউন্সিলিং, স্ক্রিনিং এন্ড ডায়াগনোসিস, এটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারে যে ছকটা আছে, যে আপনার জেনেটিক স্ক্রিনিং এর ছক, যে 10 থেকে 12 সপ্তাহে কোনটা করবেন, 12 থেকে 14 সপ্তাহে কোনটা করবেন। দ্যাট মিনস কি, আপনি কোরিওনিক ভিলাস স্যাম্পলিং কখন করবেন, তারপরে হচ্ছে আপনার অ্যামনিওটিক ফ্লুইড অ্যামনিওসেন্টেসিস কখন করবেন, কর্ডোসেন্টেসিস কখন করবেন, এই যে ছকটা, এটা আপনার পেপার 1-এও আসে, পেপার 3-তেও আসে। কিন্তু এখন যেহেতু 1-3 কোনো ভাগ নাই, সো এইখান থেকে আপনি প্রশ্ন মার্কস 2টা 3টা কমন পাবেন। এখানে আপনি ডাউন সিনড্রোম কখন স্ক্রিনিং করবেন, কি কি ফিচার পেলে আপনি এটাকে ডাউন সিনড্রোম বলবেন। তারপরে হচ্ছে সেরাম আলফা ফিটোপ্রোটিন কোন কোন কন্ডিশনে বাড়বে, কোন কোন কন্ডিশনে কমবে। এই যে জেনেটিক চ্যাপ্টারটা অফ দত্তে, এই এই চ্যাপ্টারটা আমাদের অবশ্যই লাগবে। শীটেও আছে, বায়োফিজিক্স এর শীটেও আছে, জেনেটিক্স এর শীটেও আছে, তাহলে এটা লাগবে। হিউমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি, যেটা কিনা 16 নম্বর চ্যাপ্টার, এটা আমাদের শীটে আছে। কি কি টপিকস নামে শীটে আছে, অ্যাবর্শন, প্রেগন্যান্সি, জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ বা মোলার প্রেগন্যান্সি। আমার কথা কি আবার কেটে যাচ্ছে? জি ম্যাম, একটু কেটে যাচ্ছে আবার একটু। ভাই, কোথা থেকে কেটে যাচ্ছে? এই তো এখানে ম্যাম, 30 সেকেন্ড আগে একটু কেটে কেটে। এখন কি শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি আমাদের শীটে কি কি টপিক নামে আছে, অ্যাবর্শন, এক্টোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি। অ্যাবর্শন থেকে সব লাগবে, ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাবর্শনের কজ কি, মিড ট্রাইমাস্টার অ্যাবর্শনের কজ কি। এক্টোপিক প্রেগনেন্সি থেকেও ডিটেলস যা যা ক্লাসে পড়ানো হয়েছে পুরাটা লাগবে। এবং মোলার প্রেগনেন্সি আমি নিজে ক্লাসে পড়াইছি, মোলার প্রেগনেন্সির A to Z সব লাগবে।
মোলার প্রেগনেন্সির ক্লাসিফিকেশন লাগবে, কমপ্লিট মোল পার্শিয়াল মোলের পার্থক্য লাগবে, জিনোটাইপ লাগবে, পর ম্যালিগনেন্ট চেঞ্জের যে ছকটা যে 6-7টা লাইন আছে, মানে A to Z মোলার প্রেগনেন্সির ফলো আপ লাগবে, কিছু বাদ দেওয়া যাবে না। মাল্টিপল প্রেগনেন্সি, অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার, অ্যাবনর্মালিটিস অফ দ্য, এগুলোর মধ্যে আপনার অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডারের মধ্যে পলিহাইড্রোমনিয়াস, অলিগোহাইড্রোমনিয়াস, এভরি অল্টারনেট সেশন করে করে আসে পরীক্ষায়, মাস্ট প্রশ্ন কমন পাবেন। মাল্টিপল প্রেগনেন্সি থেকে আসলে খুব বেশি ভাবে প্রশ্ন আসে না। এমব্রায়োলজি থেকে যে যতটুকু পার্থক্য আছে, টুইন প্রেগনেন্সি হওয়ার জন্য যে জাইগোটের ডিফারেন্সিয়েশন 4 to 8 আওয়ার্স এর পরে কি হবে, তারপরে 4 to 8 উইকস এর পরে গিয়ে কি হবে, এই যে উইকস হিসাবে যে ক্লাসিফিকেশনটা আছে জাইগোট ডিভাইডের ভিত্তি করে, এটা এমব্রায়োলজির অংশ, ওইটুকু পড়লে ইউজুয়ালি মাল্টিপল প্রেগনেন্সি কভার হয়। কিন্তু অ্যাবনর্মালিটি ফ্লুইড ডিসঅর্ডার মাস্ট 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 আসবে পরীক্ষা হলে। এছাড়া প্লাসেন্টার যত অ্যাবনর্মালিটি আছে, কর্ডের অ্যাবনর্মালিটিস আছে, এখান থেকে প্রশ্ন এভরি অল্টারনেট সেশনে আসে। তারপরে হচ্ছে আপনার টুইনের কোনো কমপ্লিকেশন যতটুকু ক্লাসে পড়ানো হয়েছে অতটুকু লাগবে। হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি, এইটা ছাড়া পরীক্ষাই হবে না। প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া মাস্ট। প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়ার প্যাথোজেনেসিস লাগবে, রিস্ক ফ্যাক্টর লাগবে। আমার ম্যানেজমেন্ট লাগবে না, শুধু রিস্ক ফ্যাক্টর এবং হচ্ছে প্যাথোজেনেসিস, কেন হচ্ছে প্রিএক্লাম্পসিয়া হচ্ছে, কি কেন এক্লাম্পসিয়া হচ্ছে। ম্যাক্সাল্প ইউজুয়ালি আসে না, ম্যাক্সাল্প ইউজুয়ালি ক্লিনিক্যাল প্রশ্ন এভাবে আসে না যে ম্যাক্সাল্পটা আমরা কিভাবে দিব, তবে হচ্ছে কি কি দেখবো ম্যাক্সাল্প দেওয়ার আগে, এটা অ্যাজ এ হোল জেনে যেতে পারেন যে আমরা ইউরিন আউটপুট দেখবো, আমরা নিজের কাছে কিনা দেখবো, এই তো। মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস কমপ্লিকেটিং প্রেগন্যান্সি, এটা হচ্ছে সেই যেটা আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, পাইলোনেফ্রাইটিস, সিফিলিস ইন প্রেগন্যান্সি, রুবেলা ইন প্রেগন্যান্সি, মানে ওই চ্যাপ্টারটা আর কি, ইনফেকশিয়াস ডিজিজ শীটটা। এছাড়া আমরা হচ্ছে কিছু জিনিস বই থেকে বা শীট থেকে দেখে যাব, সেটা হচ্ছে ফ্রম দেখে যাব একটু, তারপরে প্রিটার্ম লেবার দেখে যাব, এবং হচ্ছে আইইউডির কজ গুলো দেখে যাব। কমপ্লিকেটেড প্রেগনেন্সির মধ্যে আরএস, আরএস নেগেটিভ অলরেডি বলে ফেলছি, আরএস আরএস নেগেটিভ অলরেডি একটা আমাদের টপিকসই আছে ক্লাসে, ওইটুকু যতটুকু ক্লাসে পড়ানো হয়েছে ততটুকু। মাকে ইমিউনোগ্লোবুলিন কখন দিব, তারপরে হচ্ছে যে আপনার আরএস ইনকম্পাটিবিলিটির কজ কি কি আছে, মানে যতটুকু ক্লাসে পড়ছেন ততটুকু। ফিটাল অ্যানোমালির মধ্যে হচ্ছে হাইড্রোকেফালাস আর নিউরাল টিউব ডিফেক্টের কজটা একটু দেখে যাবে। পিপিএইচ এর ফ্লো চার্টটা, এটা মেইনলি আপনার অ্যানাটমি অংশ থেকে আসে। পিপিএইচ এর ওইটুকু যে আমার সার্জিক্যাল কি কি ইন্টারভেনশন আছে, পিপিএইচ এ প্রথম আমরা ইউটেরোটনিক দাগ দিব, ইউটেরাইন মেসেজ দিব, তারপরে আর্টারি গুলো যে লাইগেশন করব, এই যে ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে অতটুকু পিপিএইচ পড়ে যেতে হবে। স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট অফ পিপিএইচ আর কি। অ্যাবনর্মাল পিপিরিয়ামের কজের মধ্যে পিপিরিয়াল পাইরেক্সিয়া, পিপিরিয়াল সেপসিস, যে পলিমাইক্রোবিয়াল কজ, পিপিরিয়াল সেপসিসের মেইন কজ হচ্ছে পলিমাইক্রোবিয়াল। ফারি আপু ইনফেকশিয়াস ডিজিজে যতটুকু পিপিরিয়াম বা সেপসিস বলে দিছে অতটুকু পড়লেই হবে ক্লাসে। ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন থেকে ইউজুয়ালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনার জন্ডিস ইন নিউবর্ন, ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস, এই জিনিসটা আসে। আর হচ্ছে নন ইমিউন হাইড্রপস অফ দ্য ফিটালস, এরকম একটা ছক আছে, নন ইমিউন হাইড্রপস অফ দ্য ফিটাস, এটুকু আসে। আর এছাড়া ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন যদি ক্লাসে আরো কোনো কিছু দাগায় দেওয়া থাকে ততটুকু লাগবে, কিন্তু ইউজুয়ালি আসে না। নিউনেটাল মেনিনজাইটিস আর হচ্ছে নিউনেটাল সেপসিস, এই জিনিসটা আসে। আর সাথে হচ্ছে আপনার কি বললাম, জন্ডিস, এর বাইরে নিউনেট থেকে কিছু আসে না। এছাড়া স্পেশাল টপিকস যদি আসে সেটা কি, সেটা হচ্ছে শক আসে, সেটা আগেই বললাম, একেআই আসলেও আসতে পারে, এবং হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার, দ্যাট মিনস ডিআইসি, এর বাইরে কিছু আসে না। এছাড়া কিছু জিনিস আসতে পারে, সেটা হচ্ছে মেনোপোজ। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আগে হচ্ছে পেপার 2 তে আসতো, কিন্তু এখন যেহেতু কোনো পেপার ভাগ থাকবে না, পেপার 3, 2, 1, সো টপিকস আপনার জানতে হবে, সেটা হচ্ছে মেনোপোজ আসতে পারে আপনার। মেনোপোজ থেকে হচ্ছে আপনার মেনোপোজের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আসতে পারে, কোন বয়সটাকে আমরা মেনোপোজ বলছি, এবং হচ্ছে ইনফার্টিলিটি শর্টলি পড়বেন, যে কজ কি কি, মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটির কজ, ডাব্লিউএইচ অনুযায়ী সিমেন অ্যানালাইসিস এর রিপোর্টটা, আর হচ্ছে ওভুলেশনের ডায়াগনোসিস, ওই যে ডায়াগনোসিস অফ ওভুলেশন কিভাবে করবেন, বেজাল বডি টেম্পারেচার, তারপরে হচ্ছে ওভুলেটরি পেইন, হচ্ছে মিডল স্মার্ট সিনড্রোম, এই দুই একটা জিনিস যেগুলো ক্লাসে পড়ানো হচ্ছে, এর বাইরে কিছু না। বিনাইন লেশন অফ দা ভালভা এন্ড ভাজাইনা, এখান থেকে তো আমি ক্লাসে চিল্লায় চিল্লায় পড়াইছি। লাইকেন স্ক্লেরোসাস মাস্ট পড়বেন, ভালভার ইন্টারএপিথেলিয়াল নিওপ্লাসিয়া পড়বেন মাস্ট।
বিনাইল লেশন অফ দ্য সার্ভিক্স থেকে সার্ভাইকাল একটোপি পড়বেন, একটোপিয়ন পড়বেন, নেবোথিয়ান সিস্ট পড়বেন। তারপরে হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস পড়বেন। ফাইব্রয়েড ইউটেরাস থেকে খুবই সিলেক্টিভ জিনিস লাগবে, সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসের ক্লাসিফিকেশন, ইন্টারমুরাল কত পার্সেন্ট, তারপরে হচ্ছে আপনার ওই যে 75% সাবসেরাস কত পার্সেন্ট, এই পার্সেন্টেজ সহ পড়বেন। ফাইব্রয়েডের কি কি সাইন সিমটম আছে, কখন পলিমেনোরিয়া হবে, কখন ডিসমেনোরিয়া হবে, কখন মেনোরেজিয়া হবে, এটা পড়বেন। আর ডিজেনারেশন কি কি আছে, প্রেগন্যান্সিতে কোনটা হয়, রেড ডিজেনারেশন হয়, এই যে সিলেক্টিভ জিনিস পড়বেন। বিনাইল লেশন অফ দ্য ওভারি, ওভারির A to Z যা যা আছে সব পড়বেন, এটার কোনো শর্ট সাজেশন নাই, কারণ ওভারিয়ান টিউমার থেকে আপনি 10 থেকে 12 মার্কস কমন পাবেন নিম্নে, ভাগ্য ভালো থাকলে বেশিও পেতে পারেন। এটার কোনো শর্ট সাজেশন নাই, ওভারিয়ান টিউমারের যা ক্লাসে পড়ানো হয়েছে শীটে যা আছে সব পড়বেন। এরপরে হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস থেকে রিস্ক ফ্যাক্টরটা পড়বেন শুধু। এরপরে হচ্ছে যে সিমটমস কি কি, ডিসমেনোরিয়া, প্রোগ্রেসিভ ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া, যেগুলো সাইন সিমটম আছে শুধু এতটুকু পড়বেন, এর বেশি কিছু লাগবে না। প্রিম্যালিগন্যান্ট লেশন থেকে সার্ভাইকাল ইন্টারভিথিলিয়াল নিওপ্লাসিয়া ডিটেলস পড়বেন, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কার্সিনোমা ডিটেলস পড়বেন, সিএ সার্ভিক্স ডিটেলস পড়বেন, তারপরে মোলার প্রেগন্যান্সি ডিটেলস পড়বেন, ওভারিয়ান কার্সিনোমা ডিটেলস পড়বেন। ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট ইউজুয়ালি আপনার পেপার 1 এ আসতো বা জেনেটিক্স এর ডিটেলস পড়ানো হয়, ওই যে সিনড্রোম গুলো আছে, টার্নার সিনড্রোম, তারপরে হচ্ছে যে আপনার এন্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, ক্যালম্যান সিনড্রোম, মানে আপনার যে সিনড্রোমেটিক যে জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি আছে, যা যা আছে এখান থেকে আপনি মিনিমাম 4 মার্কস কমন পাবেন। 2টা প্রশ্ন মাস্ট লিখে রাখেন আজকে, যে 2টা প্রশ্ন আপনি এখান থেকে মাস্ট কমন পাবেন এই ডিএসডি পড়লে, যেটা ক্লাসে আপনাদের পড়ানো হয়েছে পেপার, এটা হচ্ছে আপনার জেনেটিক্স এন্ড বায়োফিজিক্স এর মধ্যে ইউজুয়ালি পড়ানো হয়, বেসিক জেনেটিক্স এর মধ্যেও পড়ানো হয়। সো এখান থেকে আপনি মিনিমাম 4 মার্কস কমন পাবেন। অ্যামনেরিয়া, প্রাইমারি অ্যামনেরিয়া, সেকেন্ডারি অ্যামনেরিয়ার কজ আসতে পারে এমসিকিউ তে, এর বেশি কিছু আসবে না। এরপরে হচ্ছে ইউরিনারি প্রবলেমস ইন গাইনোকোলজি, এটা অ্যাকচুয়ালি আপনার অ্যানাটমির সাথে কোরিলেট করে আসে, যেমন হচ্ছে আমার বা ফিজিওলজির সাথে আপনার মিউটিলেশনের ফিজিওলজি কি, তারপরে হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দা ইউরেথ্রা, তারপরে কি ইউরিনারি কন্টিনেন্স কিভাবে মেনটেন হয়, ইউটিআর কজ কি, তারপরে হচ্ছে অ্যানাটমি অফ দা ব্লাডার, অ্যানাটমি অফ দা ইউরেথ্রা। তো অ্যাজ এ হোল আপনার এভাবে ইউরিনারি প্রবলেমস ইন গাইনোকোলজি আসতে পারে। জেফকটের আমি বলবো না, জেফকট কেউ কেনেও নাই আমি জানি। তাহলে এই ছিল মোটামুটি আমার পেপার 3 টপিকস, অ্যাজ এ হোল সব টপিকস, এর এতটুকু পড়ে গেলেও আল্লাহর রহমতে আপনি পাস করতে পারবেন। এই পর্যন্ত কি টপিকস বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আপু ওভারিয়ান টিউমারের ওই পরের ইয়ারটা দেন। ওভারিয়ান টিউমারে কি হয়েছে? ওভারিয়ান টিউমারের যেখানে ছিল আপু তার লাস্টের দিকে একটু স্লাইডটা দিবেন। এটা এর পরেরটা আপু। এটা জি আপু। বলছেন জন্ডিস, আপু এর আগের স্লাইডটা আপু একটু। জন্ডিস থেকে বলেছি যে নিউনেটাল জন্ডিসটা আসে ইউজুয়ালি নিউনেটাল মেনিনজাইটিস থেকে আসে। আর কারো কি কোনো কিছু বুঝতে প্রবলেম, মানে টপিকস ধরতে পারছেন? আপনি কি পেপার 3 এর জন্য কি পড়তে হবে, মানে এই নিউবর্ন থেকে কি কি পড়তে হবে, নিউবর্নের ডিজিজ গুলো আরেকবার একটু বলে ফেলেন। নিউনেটাল মেনিনজাইটিস, নিউনেটাল সেপসিস, নিউনেটাল জন্ডিস। আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ আপু, এই আগের যে স্লাইড গুলোতে ওখানে বলছিলেন যে ক্লিনিক্যাল লাস্ট মিনিট টপিক, আর পরবর্তীতে আবার একটা বলেছিলেন যে স্পেশাল টপিক ফর ইনফেকশিয়াস। মানে না, এখন ওইটা আমি বলেছি, কিন্তু পরের লাইনটাই বলেছি যে এটা নাম এরকম, কিন্তু প্রত্যেকটা স্লাইডের গুরুত্ব সেম। কিন্তু ওইটা কি আমরা ইনফেকশিয়াস দিয়ে পড়বো নাকি মেইন শীট থেকে পড়বো? ওই যে দুইটাই পড়বেন। এই জিনিসগুলা যেগুলো ওভারল্যাপ করছে সেগুলো বোথ স্লাইড থেকে পড়বেন। দাঁড়ান আমি যাচ্ছি। যেমন হচ্ছে আপনার ডিফেন্স মেকানিজম অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এটা তো আসলে আপনার দত্ততেই আছে, এটা তো আর বেসিকে নাই। জেনিটাল টিউবারকুলোসিস আপনার 2 জায়গাতেই আছে, গনোরিয়া 2 জায়গাতে আছে, ক্লামাইডিয়া, সিফিলিস, কনজেনিটাল সিফিলিস, স্যাংক্রয়েড, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, ইনগুইনালি, এটা হচ্ছে আপনার বোথ ইয়েতেই আছে, মাইক্রোশিটেও আছে, ইনফেকশিয়াস শিটেও আছে। ঠিক আছে, হ্যাঁ এগুলা আপনার ইনফেকশিয়াস থেকেও পড়বেন, বেসিক থেকেও পড়বেন। আপু এপিএইচ থেকে কোনো কিছু কি লাগবে? কি থেকে? এপিএইচ
এই পেজ থেকে কখনোই পরীক্ষায় কেন জানি প্রশ্ন আসে না, যদিও এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ডে টু ডে প্র্যাকটিস লাইফে, কিন্তু কেন জানি পার্ট ওয়ানে এই যে বিগত 10 বছরে কখনো আসে নাই। যদি আপনি দেখে যেতে চান তাহলে আপনি শুধু প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাবডাকশন প্লাসেন্টার যে পার্থক্যটা আছে বইতে ওইটুকু দেখেছেন, এর বাইরে কিছু লাগবে না। জি আপু, যদি থ্যাংক ইউ। পড়তে চান। আপু প্যাথোলজি স্লাইড গুলো জাস্ট একবার করে একটু দেখানো যাবে? শুনেন আপু, আমি আর কোনো স্লাইড রিপিট করব না, কারণ এরপরে এটা তো রেকর্ডেড ফিজিওলজি থাকবে, আছে, এটা তো এরপরে রেকর্ডেড অ্যানাটমি থাকবে। আছে। আপনাদের এটা ক্লাসটা সেভ থাকবে, রেকর্ডেড থাকবে, আপনার যখন যেটুকু প্রবলেম মনে হবে আপনি টেনে দেখে নিবেন। আপনি শুধু আমাকে লাইভ প্রশ্ন করেন আপনার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। আপু নেক্সট সেশন শুরু করতে বলেন আপু। আপু দিশা আপু, আমার একটা কোশ্চেন ছিল আপু। হ্যাঁ বলেন। আপু আমি একটু কনফিউশন, এই জন্য এখানে কোশ্চেনটা করা, আদারওয়াইজ আমি করতাম না। আমরা লং অ্যাক্টিং ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের ক্ষেত্রে তো এটা তো ওভুলেশনকে প্রিভেন্ট করে না। তো এখানে কিন্তু লেভোনাইজেশন ইন্ট্রাউটেরাইন যে সিস্টেম, সেটা কিন্তু ওভুলেশন একটা লাইন আছে, ওইটা ওভুলেশনকে প্রিভেন্ট করতে পারে, মানে ওভুলেশনকে ইনহিবিশন করে। সেক্ষেত্রে যদি মেকানিজম আসে তাহলে কি আইওসিডি তে ওভুলেশন ইনহিবিশন দিব? আইওসিডি তে কখনোই হচ্ছে ওভুলেশনের সাথে সম্পর্ক নাই, এটা হচ্ছে জি ম্যাডাম আমরা আপু। শুনতে চাই, এটাই দিবেন। আর আপনার যদি তারও কোনো কনফিউশন থাকে আপনি ফাইনাল গ্রুপে লেখেন, আমি আমিন আপুকে ট্যাগ করে দিচ্ছি আপনার ফার্মা মেন্টর, সে কি অ্যান্সার দেয় দেখেন, ঠিক আছে? ওকে। গাইনি টিউমারে শুধু শীতটা পড়লেই হবে না, নাকি এক্সট্রা কিছু আরো পড়তে হবে? দত্ত বা আপনি কি আমার ক্লাস করছিলেন? প্রথম জি কথা আপু। এটা বলেন। জি আপু। তাহলে আমার তো মনে হয় ক্লাসেই আপনাকে বই সহ দাগায় দেওয়া হচ্ছে না, বই সহ? জি তাহলে আপনার যদি প্রিপারেশন গোছানো হয় আপনি বইটা পড়েন, আর আদারওয়াইজ শীটের যা আছে A to Z পড়েন, কারণ শীটে বইয়ের বাইরে আর কিছু নাই আর কি, মানে শীটের বাইরে বইতে আর কিছু নাই, আপনি যদি বইটা খুলে মিলান আমার কথা ক্লাস। কন্ট্রাসেপশনের টপিক সিলেক্টিভ কিছু পড়তে হবে নাকি পুরাটাই? কন্ট্রাসেপশনের স্লাইড তো আমি আনি নাই আপু, ওইটা যারা হচ্ছে পেপার 2 পড়াবেন তিনি কন্ট্রাসেপশন বলে দিবেন আপনাকে ফার্মা থেকে। আপু পেপার 3 তে ক্লিনিক্যাল কি কি নামগুলো বললে ভালো হয়? শুরু করেন। শুরু করেন আপু। আপু পেপার ক্লাস অনেক লেন্থি হচ্ছে আপু। অনেক রাত হয়ে যাবে আপু। আচ্ছা আমি অনেক লেন্থি হচ্ছে আপু ক্লাস। হ্যাঁ আমি একটা কথা বলি, আমাকে একটু বলতে দেন, আমি একটা কথা বলি যে আপনাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাকে ইনবক্সে বলেন অথবা ফাইনাল গ্রুপে লেখেন, আমি অ্যান্সার দিচ্ছি। আমার আজকের সেশন নিয়ে আজকের টপিক নিয়ে কারো কোনো কোয়ারি না থাকলে আমি মাহাদি আপু, আপনি কি জয়েন করছেন মাহাদি আপু? জি আপু আছি। ওকে থ্যাংক ইউ। তাহলে আমাদের মেন্টর চলে আসছে, আমি পরের সেশন শুরু করতে বলবো। শুধু আমার আজকের এই টপিকস বোঝা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। না আপু। জি আপু। না আপু নাই। না আপু নাই। থ্যাংক ইউ সো মাচ। ফাইনাল গ্রুপে তো অ্যাকসেপ্টই করতেছেন না ওনারা রিকোয়েস্ট। হ্যাঁ ফাইনাল গ্রুপে কি? ফাইনাল গ্রুপে যে একটা লিংক দেওয়া হয়েছে, ফারিয়া আপু যে লিংক দিচ্ছে নতুন করে জয়েন হওয়ার জন্য, ওখানে তো ওনারা রিকোয়েস্টটাই অ্যাকসেপ্ট করতেছে না, কয়েকবার ফোন দেওয়া হয়েছে ফোনও রিসিভ করে না। আচ্ছা এই যে ইউসুফ ভাই আপনি শুনতে পাচ্ছেন কাদের কাদের নাকি গ্রুপে এন্ট্রি হচ্ছে না? ম্যাম যেগুলো রিকোয়েস্টে হচ্ছে অন্য নামে ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে বা এবং যে 3টে বিষয় চাওয়া হয়েছে ওইগুলো যারা দেয়নি তাদেরকে পেন্ডিং এ অবস্থায় রাখা আছে ম্যাম। আচ্ছা না না সবগুলাই দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের শেষে জেনেসিসের যে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইছেন ওটা ওখানে অ্যাকসেপ্টই হচ্ছে না, মানে মোবাইলে বা ট্যাবে ওটা নাম্বারটা করা যাচ্ছে না, মানে এন্ট্রি করা যাচ্ছে না। বাকি কোন নাম্বারে ফোন দিচ্ছেন ম্যাম ওটা? জি লাস্টে কোন নাম্বারে ফোন দিচ্ছেন সেটা ম্যাম? দিশা আপু কাইন্ডলি আপনি নেক্সট সেশন শুরু করেন। 404 একটা কি যেন নাম্বার আছে এরকম টাইপের। আচ্ছা যারা ফাইনাল আচ্ছা গ্রুপে আপুরা গ্রুপে মেসেজ দেন আপু, এখন তো ক্লাসের সময়। সেশন শুরু করেন, এভাবে সারাদিন শেষ হয়ে যাবে। হয়ে যাচ্ছে আপু। সবাই যার যার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, পার্সোনাল বলতে যে আপনাদের গ্রুপের যে হোয়াটসঅ্যাপ আছে সেই গ্রুপে এখন লিখে ফেলেন ঝটাঝট, সেখান থেকে আপনাদের সর্ট আউট করে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আপনাদের যে ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে লিখেন, ঠিক আছে? ফাহাদ আপু আপনি শুরু করেন আপু, আমি লিড নিচ্ছি। আপু সবাইকে একটু আনমিউট করে দিয়েন। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? হ্যাঁ আপু যাচ্ছে। আচ্ছা, আমি বেশি টাইম নিব না, আমি শুরু করে দিই। আমি তো ওকে। হ্যাঁ আজকে আপু কোনো কিছু পড়ানোর নিয়ম নাই, কারণ হচ্ছে যে এই যে 500-600 জন মানুষ যোগ হবে, তো
আপনি হচ্ছে সবাইকে পড়ায় কারো কারো প্রবলেম পড়াতে শুরু করলে আপনি সারা রাত পার হয়ে যাবে। আপনি জাস্ট টপিকস গুলো দাগায় দেন, ওনারা পড়া শুরু করুক, প্রবলেম হলে যার যার পার্সোনাল প্রবলেম অনুযায়ী সে পরে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে? জি আচ্ছা, জি আপু। ওকে, ঠিক আছে, আল্লাহ ওকে, হাফেজ সবাইকে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমি শুরু করি। আমি তো মাহাদিয়া বাসার, আমাকে মনে হয় এতদিন আপনারা চিনেন। আমি পেপার টুর মেন্টর। আমি হচ্ছে আপনাদের পেপার টু সম্পর্কে বলবো। আচ্ছা, পেপার টু হচ্ছে পাশের সবচেয়ে মূল মন্ত্র, ফেলেরও মূল মন্ত্র পেপার টু খুবই টাফ হয়। পেপার টু নিয়ে খুব ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যেতে হবে। পেপার টুর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্ন বোঝা, ঠিক আছে? আচ্ছা, টাইম লেন্দি না করে আমি আগাই। আমি আপুর মতোই আজকে একই জিনিস আপনাদেরকে ইম্পর্টেন্ট টপিক গুলা ধরাই। সাউন্ড কম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যালো আপু সাউন্ড ঠিক আছে, শোনা যাচ্ছে আপু। শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, সবাইকে একটু মিউট করলে ভালো হয়। এক্স্যাক্টলি ইউসুফ ভাই, সবাইকে মিউট করেন। আমি দুইটা সূত্র আগে বলি, আমার ক্লাসের দুইটা সূত্র। এক, হ্যাঁ কোনো কমপ্লেইন থাকলে আপনারা মেসেজে লিখবেন, কিন্তু এভাবে সবাই কথা বলবেন না। শেষে, ক্লাসের শেষে সবাইকে আমি যা রিপিট স্লাইড লাগে দেখাবো, যা প্রশ্ন লাগে বলবো, সবগুলোর আনসার দিব। ক্লাসের মাঝখানে আশা করি কিছু বলবেন না। শেষ হইতে হইতে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার ধারণা। ইউসুফ ভাই সবাইকে মিউট করেন, আমি ক্লাস আগাচ্ছি। আমি একটু অসুস্থ, 101 ডিগ্রি জ্বর, ঠান্ডা, কাশি সব নিয়ে আপনাদের সামনে বসছি। আশা করি তাও আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিতে পারবো। আচ্ছা, পেপার টু যেটা আমরা হচ্ছে বেসিক্যালি এর মধ্যে পেপার টু কনসাইজড হলেও আপনাদের জন্য মানে জানুয়ারি 24-এর জন্য পেপার টুর কয়েকটা সিস্টেম বেশি ইম্পর্টেন্ট। আমি আজকে সারা বিকাল বসে কোশ্চেন অ্যানালাইসিস করছি। গত 4 টার্মে কোশ্চেন কি রকম আসছে, কি আসছে, কি নিয়ে আপনাদের আসলে ইম্পর্টেন্ট বেশি দিতে হবে। সেক্ষেত্রে আমি যা দেখলাম যে আপনাদের জন্য কার্ডিওভাস্কুলার, জিপি, ইনফেক্ট জিপিও, এন্ডোক্রাইন, রেনাল সিস্টেম, রেসপিরেটরি, এই 4টা ভেরি ইম্পর্টেন্ট। সাথে বায়োকেমিস্ট্রিতে ইম্পর্টেন্ট। আর ফার্মা আপনাদের অ্যাটলিস্ট 7-8টা কোশ্চেন এবার আসবে। আচ্ছা আগাই। ক্লিনিক্যাল টপিক মোটামুটি এগুলো আপনাদের টাচ করতে হবে। এগুলো ডিটেলসে কোন জায়গা থেকে কি লাগবে আমি হচ্ছে ভিতরে বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্রড হেডিং, যে এই টপিকগুলো আপনাদেরকে ফিজিওলজি শীট এবং বই থেকে টাচ করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আপনাদের সাথে আমি একটু ডিটেলসে ভিতরে সব যাব। আচ্ছা, আগে 4টা সেশনের কোশ্চেনের কোন কোন টপিক থেকে কি কি আসছে ওটা আপনারা যদি জানেন, তাহলে এখন আপনারা, আমি ধরে নিলাম ডিসেম্বরের 1 তারিখ থেকে রিভাইজ দিবেন। রিভাইজ যদি দেন তাহলে যেটা করতে হবে, আপনাদেরকে সবগুলা শীট সাথে নিয়ে বসে ওগুলাকে ছোট করে কনসাইজ করতে হবে, যাতে 1 ঘন্টা একটা শীট সেট হয়। তা না হলে পরীক্ষায় এত ভাস্ট সিলেবাস আপনারা রিভাইজ দিয়ে যেতে পারবেন না। সো এজন্য আপনাদের জানতে হবে যে সাধারণত কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে এবং গত কয়েক বছরে কিরকম আসছে। যেমন ধরেন জানুয়ারি 22 সেশন থেকে যদি আমি শুরু করি, আপনাদের জন্য জানুয়ারি সেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। জানুয়ারি 22-এর সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে, ফিজিওলজির মাধ্যমে, আর বাকি সবই মোটামুটি টাচ করছে। যেমন সিভিএস এ আসছিল ভেনাস রিটার্ন থেকে, জিআইটি তে আসছিল পেরিস্টালটিক ফ্যাক্টর হিসেবে কিছু প্রশ্ন, এন্ডোক্রাইন থেকে সাধারণত গ্রোথ হরমোন, স্ট্রেস হরমোন, হাইপোথাইরয়েড, হরমোনাল চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং ইনসুলিন। তার মানে আপনাদের জন্য এবার এই হরমোনগুলো ভেরি ইম্পর্টেন্ট। রেসপিরেটরি সিস্টেম থেকে যেহেতু গতবার জুলাই 23-এ তেমন আসে নাই, তাই এবার আসতে পারে। রেসপিরেটরি সেন্টার, অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হেমাটোলজির ক্ষেত্রে ব্লিডিং ডিসঅর্ডার, গতবার হেমাটোলজি থেকে 1-2টা কোশ্চেন আসছে, সো আপনাদের জন্য হেমাটোলজি থেকে আসতে পারে। নার্ভাস সিস্টেম, গতবার 3টা প্রশ্ন চলে আসছে, সো আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট না। দেখেন জানুয়ারিতেও তেমন আসে নাই, আপনাদের জন্য হয়তো একটা আসবে, এর চেয়ে বেশি আসবে না। সো নার্ভাস সিস্টেম থেকে আসছিল কি এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। ওই সেশনে জানুয়ারি 22 সেশনে ফার্মা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আই রিপিট, আপনাদেরও ফার্মা থেকে অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কারণ গত সেশনে ফার্মা থেকে কোশ্চেন, ইউজুয়ালি এখন ফার্মা থেকে কোশ্চেন বেশিই আসে, কারণ ফার্মা দিয়ে কোশ্চেন আটকানো যায়, ফার্মা ক্লিনিক্যাল কোশ্চেন করা যায়। ফার্মা থেকে গতবার জানুয়ারি সেশনে যেটা আসছিল ওসিপি রিলেটেড আসছিল, ব্রেস্ট ফিডিং ড্রাগ গুলো আসছিল, যে কোনগুলো ব্রেস্ট ফিডিং এ সেফ, অক্সিটোটিক ড্রাগ নিয়ে আসছিল, অ্যান্টি হাইপারটেনসিভ নিয়ে আসছিল, প্রেগন্যান্সিতে অ্যান্টি হাইপারটেনসিভ কি দেয়, ড্রাগ কজ, থ্রম্বোসাইটোপেনিয়া। সো এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই সেশনের জন্য। বায়োকেমিস্ট্রি থেকে আসছিল প্রোটিনের স্ট্রাকচার, মেটাবলিক ফুয়েল অফ ব্রেন, এনজাইমিক অ্যাক্টিভিটিস, লিপোপ্রোটিন এন্ড অ্যাসিডিক এফেক্ট। পরবর্তীতে ওভারঅল ডিটেলস আমি দেখাবো, এখন আপনাদের জাস্ট থরলে দেখা যাচ্ছি যে কোন সময় কি আসছিল। ক্লিনিক্যালে ম্যানোপোজ, লুটিয়াল ফেজ, প্রোল্যাকটিন, অ্যান্টিমুলেরিয়ান হরমোন, ইস্ট্রোজেন, এই টপিক গুলা আমরা কোনো স্টেম ধরে আগাবো না, আমরা এই টপিক গুলা ধরে আগাবো। প্রত্যেকটা টপিক আপনাদের পড়ানো আছে, ওই শীট থেকে ওই জিনিসটা দেখে নিবেন।
আচ্ছা, এসবিএ তে কি আসছিল? জিআইটি এর ক্ষেত্রে ছিল আয়রনের অ্যাবজর্পশন, রেনাল সিস্টেমে ইউরিনারি এক্সক্রিশন, এন্ডোক্রাইনের সময় প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন এভরি সেশনে আসে, প্রোল্যাকটিন ভেরি ইম্পর্টেন্ট, প্রোল্যাকটিন মিস করা যাবে না। বায়োকেমিস্ট্রি থেকে আসছিল আমাদের লিপোপ্রোটিন থেকে একটা প্রশ্ন, এবং ফার্মাকোলজি থেকে সবচেয়ে বেশি আসছিল দেখেন এফবিএ 4টা এবং এমসিকিউ 6টা, মোট 10টা। আপনাদেরও 9টা থেকে 10টা প্রশ্ন ফার্মাকোলজি টাচ করবে। সো ফার্মাকোলজি খুব ডিটেইলসে যেতে হবে। হ্যাঁ, কি পড়তে হবে আমি পরে ওভারঅল দাগায় দিব। ফার্মাকোলজি থেকে কি কি আসছিল? ওয়ারফেরিন, ম্যাক্সাপ, অ্যান্টিপিলেপটিক ড্রাগ গুলা, অ্যান্টি থ্রম্বোলাইটিক থেকে একটা কোশ্চেন আসছিল, সাধারণত ট্রানএক্সামিক অ্যাসিড সবচেয়ে বেশি আসে। টোকোলাইটিক একটা ড্রাগ আসছিল, জিডিএম এর ড্রাগ চয়েস কি? আমরা সবাই জানি ইনসুলিন, ওইটা আসছিল। ঠিক আছে, আচ্ছা এবার ক্লিনিক্যাল থেকে কি? ক্লিনিক্যালে ওই সময় এই জিএনআরএস, টোকোলাইটিক ড্রাগ, ইস্ট্রোজেন, প্রেগন্যান্সি ড্রাগ, মেইনলি একটা এক্সট্রা ক্লিনিক্যাল কোশ্চেন প্রতিবার একটা না একটা সিনড্রোম থাকে, কখনো কুশিং সিনড্রোম, কখনো হাইপার অ্যালডোস্টেরনিজম, ওইবার আসলে মারফান সিনড্রোম। সো এই সিনড্রোম গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন পারতে হলে একটা সবগুলা সিনড্রোম দেখতে হবে। আলফা ফিটোপ্রোটিন নিয়ে আসছিল, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি থেকে প্রতিবারে একটা না একটা প্রশ্ন থাকে, সো ওইবারও ছিল। আচ্ছা, আর এক্সট্রা করে যেটা ছিল, অ্যালকোহলিক লিভার ডিজিজ নিয়ে কিছু কোশ্চেন ছিল, লেবারের ট্রিগারিং ফ্যাক্টর ছিল, রেসপিরেটরি চেঞ্জ ইন প্রেগন্যান্সি ছিল, জিডিএম ছিল, মোলার প্রেগন্যান্সি ছিল। অ্যাটিপিক্যাল পোর্শন প্রত্যেকবার পেপার 2 তে আইদার পেপার 1 থেকে অথবা পেপার 3 থেকে টেনে এনে একটা করে কোশ্চেন অ্যাটিপিক্যাল থাকবেই প্রত্যেক বছর, এটা আমি আপনাদের দেখাতে পারবো। তো এরকম একটা ছিল বায়োস্ট্যাটিক থেকে মেজারমেন্ট অফ ডিসপারশন নিয়ে একটা প্রশ্ন ছিল, আর মাইক্রোবায়োলজি থেকে হাইপার সেন্সিটিভিটি নিয়ে। দিশা আপু বলেও দিয়েছে হাইপার সেন্সিটিভিটি ভেরি ইম্পর্টেন্ট, সো এটা দিয়ে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এবার পেপার 2 অ্যানালাইসিস অফ জুলাই 22। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, নেটটা তো বাজে, আমি ঠিক বুঝতেছি না। ইউসুফ ভাই? জি জি ম্যাম, শোনা হুম, যাচ্ছে। আচ্ছা ওকে। এবার আসি জুলাই সেশনে পেপার 2 থেকে আমাদের কি আসছিল? আপনাদের জুলাই কিন্তু ছেড়ে দেওয়ার জন্য না, জুলাই হচ্ছে আপনারা জানবেন যে কি কি টপিক বারবার রিপিট আসতে পারে, সেগুলোর জন্য আপনারা টাচ করে যান। দেখেন জুলাইয়ে সিভিএস থেকে অনেক বেশি আসছিল, জানুয়ারিতে মাত্র একটা আসছিল, জুলাই কতগুলো আসছে? ফার্স্ট সাসপেন্ডেড ক্রাইটেরিয়া, ইসিজি, হাইপো এবং হাইপারক্যালেমিয়ার চেঞ্জ গুলা। সো এগুলো আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই। জিআইটি ফিজিওলজি থেকে এভারেজে সবসময় একটা দুইটা আসে। আয়রন মেটাবলিজম গতবারও আসছে, এর আগের সেশনে জুলাইও আসছে। সো আয়রন মেটাবলিজম ইম্পর্টেন্ট। ভিটামিন কে আসছিল, কোলেসিস্টোকাইনিন আসছিল। এন্ডোক্রাইন ফিজিওলজি দেখেন তো ওইবার 4টা আসছিল। কি কি আসছিল? প্রোল্যাকটিন প্রত্যেকবার রিপিট আসতেছে, সো এটা ইনফিনিটি স্টার। থাইরয়েড ফাংশন টেস্ট আসছিল, উইদাউট পিটুইটারি কন্ট্রোল, অ্যান্টিরিও পিটুইটারি ইনসাফিসিয়েন্সি আসছিল। রেসপিরেটরি সিস্টেম ওইবার খুব কম আসছিল, সবসময় একটা দুইটা থাকে। অক্সিজেন, হিমোগ্লোবিন, ডিসোসিয়েশন, কার্বোহাইড্রেট কোশ্চেন আসছিল। হেমাটোলজি খুব ভ্যারি করতেছে ইদানিং কোশ্চেনের প্যাটার্ন, খুব বেসিকের ভিতর থেকে হেমাটোলজি কোশ্চেন দিচ্ছে। দেখেন ওইবার ন্যাচারাল ব্লাড ক্লটিং সিস্টেম ইজি ছিল, বাট রিস্টোরেশন অফ ব্লাড ফ্লো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গত 2 সেশনে দেয় নাই, সো আপনাদের দিতে পারে। রিস্টোরেশন অফ ব্লাড ফ্লো খুবই ইম্পর্টেন্ট। জিপিতে সোডিয়াম পটাশিয়াম পাম্প অল টাইম রিপিট হয়, রেনাল এন্ড বডি ফ্লুইডে জিএফআর এর ফ্যাক্টর, হরমোনস এফেক্ট রিঅ্যাবজর্পশন ইম্পর্টেন্ট। কোন কোন হরমোন রিঅ্যাবজর্পশনে হেল্প করে সেটা জানতে হবে, ঠিক আছে, রেনালে। আর নার্ভাস সিস্টেম থেকে একটা কোশ্চেন আসছিল, স্মল মলিকুল অ্যাক্টিং র্যাপিডলি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। আচ্ছা, ফার্মা থেকে কি কি আসছিল? ফার্মার মধ্যে আলফা মিথাইল ডোপা ছিল, মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন ছিল, ড্রাগ ক্রস প্লাসেন্টা ছিল। ড্রাগ ক্রস প্লাসেন্টা এবং আলফা মিথাইল ডোপা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন একলামশিয়া প্রি একলামশিয়ার টাইম, এখন উইন্টার সিজন, সো এই সময় আপনাদের জন্য এই প্রি একলামটিক ড্রাগ, আলফা মিথাইল ডোপা, লেবেটোলোল, নিফেডিপিন এগুলা নিয়ে প্রশ্ন আসবে কিন্তু। বায়োকেমিস্ট্রি অক্সিজেন, অ্যানারোবিক অক্সিডেশন অফ গ্লুকোজ, সো বায়োকেমিস্ট্রি কমই ছিল। আর ক্লিনিক্যালে অবস্ট্রেটিক কোলেস্টেসিস ছিল, হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। অবস্ট্রেটিক কোলেস্টেসিস ইনফিনিটি টপিক, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজমের যে চার্টটা আছে আমাদের পিউবার্টিতে, সেটা থেকে আমাদের একটু এটার যে কজ গুলা ওটা একটু পড়ে ফেলতে হবে। আচ্ছা, এসবি ওই সময় কি কোনটা থেকে বেশি আসছিল? দেখেন জুলাই সেশনে সিবিএস খুব ইম্পর্টেন্ট ছিল। গত সেশনে যেহেতু সিবিএস থেকে কম প্রশ্ন আসছে, আপনাদের সিবিএস ইম্পর্টেন্ট হয়ে গেছে। আপনাদের যদি সিবিএস ইম্পর্টেন্ট, টপিক কিন্তু একই থাকবে, শুধু স্টেম চেঞ্জ হবে। সো টপিক গুলা কি কি থাকবে? ব্লাড প্রেশার রিলেটেড যা আছে, কোনটায় বাড়ে কোনটায় কমে, কি ইনক্রিজ হয়, কি ফ্যাক্টর। কার্বন ডাইঅক্সাইড ফলোইং এক্সারসাইজ, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক ইম্পর্টেন্ট, আর প্রেগনেন্ট পোস্টুরাল হাইপোটেনশন ইম্পর্টেন্ট। জিআইটি ফিজিওলজি থেকে কি ছিল? ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টরস প্রমোটিং গ্যাস্ট্রিক এমটিং, এই দুইটা ইম্পর্টেন্ট। বডি ফ্লুইডের ক্ষেত্রে কি থাকবে? বডি ফ্লুইডের ক্ষেত্রে ছিল হাইপারএমেসিস, হাইপারএমেসিস গ্রাভিডারাম, পেশেন্টের ইসিজি চেঞ্জ, এদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। হাইপারএমেসিস গ্রাভিডারাম খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, সো এটা দেখতে হবে।
এন্ডোক্রাইন সিস্টেমে ছিল হাইপোথাইরয়েড, হাইপোথাইরয়েডিজম, ইস্ট্রোজেনের সোর্স ইন মেনোপজ আর হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। রেসপিরেটরি ফিজিওলজিতে কি ছিল? নিউমোট্যাক্সিক সেন্টার, এবং জিপির ক্ষেত্রে ছিল পেরিফেরাল প্রোটিন, প্ল্যাটো ইন অক্সিজেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল। সেই দুইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। জিপি কিন্তু এবার আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্মাকোলজি থেকে এবার কম ছিল ওয়ারফেরিন, ম্যাক্সাফ, অ্যান্টিপিলেপটিক ড্রাগ, কোভিড। দেখেন একই জিনিস রিপিট করতেছে। থ্রম্বোএম্বোলাইটিক বা হচ্ছে অ্যান্টি থ্রম্বোলাইটিক যেগুলো সেগুলো আসে, একটা করে অ্যান্টিহাইপারটেনসিভ আসে, অ্যান্টিপিলেটিক ড্রাগ গুলো আসে। ওই বছর কোভিড রিলেটেড কিছু প্রশ্ন ছিল। ওই বছর ক্লিনিক্যাল একটু ডিফারেন্ট ছিল, এমআরকেএস সিনড্রোম আসছিল, পিপিএইচ এর কনসিকুয়েন্স, শিহান সিনড্রোম। দেখেন এগুলো আপনাদের বেলা রিপিট অবশ্যই হবে, যে কোনো একটা সিনড্রোম আসবে, এটা এমআরকেএইচ হোক, মারফান সিনড্রোম হোক, কুশিং সিনড্রোম হোক, হাইপারআলডোস্টেরনিজম হোক, ক্লিনেফেল্টার হোক, টার্নার হোক। সো এগুলার সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। প্রিকশনাস পিউবার্টি ছিল, ফিটাল কম্পোনেন্টস টু ইনিশিয়েট লেবার, এটা ইম্পর্টেন্ট। ল্যাকটেশন গতবার আসছে, ল্যাকটেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ও এবিও ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে। আর একটা এক্সট্রা করে ছিল যেটা প্যাথোলজি থেকে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস ড্যামেজ, যে কোন কোন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলো আমাদের সেলকে ড্যামেজ করতেছে, ওই কোশ্চেনটা আসছিল। আচ্ছা, এবার আপনাদের জন্য যেটা জানুয়ারি 23, ওইটা তো গেল 22 সেশনে। জানুয়ারি 23 সেশনে আপনাদের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখেন। জানুয়ারি 23 আপনাদের হুবহু কিছু রিপিট পাবেন। যেমন সিবিএস এর জানুয়ারি 23-এ ছিল হচ্ছে সিবিএস চেঞ্জ ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সি চেঞ্জ গুলা প্রতিবার ইম্পর্টেন্ট। জিআইটিআর মেটাবলিজমে কি আসছিল? আয়রনের মেটাবলিজম, ইনফিনিটি স্টার। গ্লুকোজ ইউটিলাইজেশন, ইনফিনিটি স্টার। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, হাইপোহাইপারপ্রোল্যাক্টেনিমিয়া, হাইপোহাইপারক্যালসেমিয়া। এই চারটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার টপিক। আয়রন মেটাবলিজম, গ্লুকোজের ইউটিলাইজেশন, একটা মেটাবলিক ফুয়েল হিসেবে কখন গ্লুকোজ ইউজ হয়, কখন স্টারভেশনে ফ্যাটি অ্যাসিড ইউজ হয়, কোন অর্গান কাকে মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইম্পর্টেন্ট। হাইপারক্যালসেমিয়া, হাইপোক্যালসেমিয়া ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন আপনাদের জন্য এন্ডোক্রাইন ইনফিনিটি স্টার, এটা মাথায় রাখবেন। এন্ডোক্রাইন থেকে কি কি আসছিল? ইস্ট্রোজেন রিলেটেড আসছিল, আপনাদের আসতে পারে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন আসছিল, হরমোন কনভার্টিং এনজাইম, 5 আলফা রিডাক্টেজ কাকে কনভার্ট করতেছে, তারপরে আমাদের হচ্ছে CYP19 অ্যারোমাটেজ কাকে কনভার্ট করতেছে, কোনটা কাকে কনভার্ট করে, কোন হরমোনকে কোন হরমোনে কনভার্ট করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আসছিল সে জানুয়ারি 23-এ। বিটা এসএজি, প্রোল্যাক্টিন, কুশিং, এগুলো এই 6টা তো এবার আসছিল। এই 6টা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রেসপিরেটরি সিস্টেম থেকে আসছিল হাই অ্যালটিটিউডে কি চেঞ্জ হয় রেসপিরেটরি সিস্টেমের। হেমাটোলজিতে ছিল, দেখেন এই টেস্টটা ক্লেই হলসার টেস্ট, যেটা আমরা হচ্ছে আরএইচ ইমিউনো কম্পোজিশনে করি, সেই টেস্টটা খুব অ্যাটিপিক্যাল একটা কোশ্চেন ছিল। ধরে নেন একটা কোশ্চেন পারলেন না, এছাড়া যদি বাকিগুলাও পেরে যান। প্রত্যেকবার ইদানিং ল্যাব টেস্ট থেকে একটা এটিপিক্যাল টেস্ট দিচ্ছে, এরকম একটা এটিপিক্যাল টেস্ট প্রত্যেকবার থাকতেছে, থাকুক। সেটা আমরা যদি নাও পারি ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, যেহেতু আপনারা জানেন যে এরকম একটা টেস্ট দিচ্ছে, আপনারা গুগল করে এটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেবেন। ডিআইসি থেকে একটা প্রশ্ন আসছিল, প্লেটলেট কন্টেন, আলফা গ্রানুল কি কন্টেন করে, বিটা গ্রানুল কি কন্টেন করে, এরকম একটা প্রশ্ন ছিল। আচ্ছা, জেনারেল ফিজিওলজি কি ছিল? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, সোডিয়াম পটাশিয়াম পাম্প। সো এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। নার্ভাস সিস্টেম থেকে ওই বছর জানুয়ারিতে কোনো প্রশ্ন আসে না। সাপোজলি আপনাদেরও নার্ভাস সিস্টেম খুব বেশি ইম্পর্টেন্ট না, বাকি সিস্টেম গুলো আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। রেনাল সিস্টেম থেকে ওই বছর সিকে দিতে অ্যানিমিয়ার যে মেকানিজম, ইরেক্ট্রোপয়েটিন রিলিজ হয় না, সেটা আসছিল, ঠিক আছে। কিন্তু আপনাদের জন্য রেনাল সিস্টেম, জিপি, এন্ডোক্রাইন, সিভিএস, জিআইটি, 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্মাকোলজিতে কি কি আসছিল? ফার্মাকোলজিতে ছিল এনজাইম ইনডিউসার। দেখেন ওই বছরও জানুয়ারিতে এবং 22-এ এবং 23-এ ফার্মা থেকে বেশি প্রশ্ন আসছে। সো আপনাদের ফার্মা প্রশ্ন বেশি আসার সম্ভাবনা অনেক। ফার্মাতে আসছিল এনজাইম ইনডিউসার যে ড্রাগ গুলো, সেটা ফেন্টানাইল সম্পর্কে আসছিল, ম্যাক্সালফ আসছিল, ডিপোথ মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট রিলেটেড কোশ্চেন আসছিল, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর গুলো আসছিল, মিফেপ্রিস্টন, স্টেরয়েড, লো ডোজ অ্যাসপিরিন রিলেটেড প্রশ্নগুলা, মেডিকেল মেকানিজম অফ একটোপিক, একটোপিকে যে আমরা মিথোট্রেক্সের দেই মেডিকেল ম্যানেজমেন্ট হিসেবে, সেটা সম্পর্কে একটা প্রশ্ন আসলে, কোন ড্রাগ দেই, অ্যান্টিপিলেটিভ ড্রাগের সাইড এফেক্ট, কোন অ্যান্টিপিলেটিভ, সোডিয়াম ভ্যালপ্রয়েট কি করে, কার্বামাজেপিন কি করে, ফেনাইটিন কি করে, এটা সাইড এফেক্ট নিয়ে একটা প্রশ্ন আসছিল। আর পেথেডিন, ফ্যান্টানিল, এগুলো অ্যানালজেসিক ড্রাগ হিসেবে আমাদের খুবই লাগে, সো এগুলো আমাদের পড়তে হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আসছিল শুধুমাত্র একটা বাইকার্বনেট বাফার। আর ক্লিনিক্যালে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসছিল, তো আপনাদের জন্য ক্লিনিক্যালও ইম্পর্টেন্ট। ক্লিনিক্যালে সিভিএস এবং মেটাবলিক চেঞ্জ ইন প্রেগন্যান্সি ছিল, শিহান সিনড্রোম, প্রি অ্যাক্লামশিয়া, ফিজিওলজিক্যাল হাইপারভেন্টিলেশন, থেলার্কি, ডাব্লিউবিসি ইন প্রেগন্যান্সি, সেকেন্ডারি অ্যামনেরিয়া, হাইপারেমসিস গ্রাভিডারাম থেকে প্রশ্ন ছিল, অবস্ট্রেটিক কোলোসিস ছিল এবং রাপচার একটিভ প্রেগন্যান্সি। এই সবগুলো আপনাকে কভার করে যেতে হবে আপনাদের যাওয়ার সময়, কারণ জানুয়ারি 23-এ আসছে, জুলাই এগুলা কম আসছে, সো জুলাই জানুয়ারি 24-এ আপনাদের জন্য ক্লিনিক্যালের পোর্শনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, জুলাই গুলা কেন দেখবেন? জুলাই গুলা জাস্ট একটু চোখ বুলা যাবেন যে কোনটা কোনটা আপনি স্কিপ করতে পারলেও পারতে পারেন, জাস্ট চোখ বুলাবেন। এটা লাস্ট মোমেন্ট এত রিভাইজ না দিলে হবে। যেমন জুলাই সিভিএস থেকে খুব কম আসছে, সো আপনাদের জন্য সিভিএস ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এসএনও স্টিমুলেটর হয় কোন আয়ন দিয়ে, ওইটা নিয়ে প্রশ্ন আসছে। যেহেতু সিভিএস জুলাই কম আসছে, সো জানুয়ারিতে সিভিএস বেশি আসতে পারে, সম্ভাবনা আছে। জিআইটি এবং মেটাবলিজমের যেটা, সেটা ক্ষেত্রে আফটার মিল কি ইনক্রিজ হয়, ভিটামিন ডি এর অ্যাক্টিভেশনে হয় কিভাবে, সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আয়োডিনের মেটাবলিজম, আয়োডিনের অভাবে থাইরয়েডের কি ডেফিসিয়েন্সি হয়, সেটা হচ্ছে আসছিল। ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ অ্যাবজর্পশন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এই সেশনে ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে গ্রোথ হরমোন আসছিল। গ্রোথ হরমোন এভরি টাইম ইম্পর্টেন্ট, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইন সবসময় রিপিট হতে পারে, সো এন্ডোক্রাইনের সব টপিক ইম্পর্টেন্ট। এই সিজি থেকে প্রশ্ন আসছিল। অ্যান্ড্রোস্টেনোডায়ন ইস্ট্রোজেন কিভাবে কনভার্ট হয়, কোন এনজাইম দ্বারা, সেটা আসছিল। অ্যান্ড্রোজেনের এফেক্টে বডিতে যে হার্সুইটিজম হয়, ফেসিয়াল হেয়ার হয়, এটা আসছিল। অক্সিটোসিন আসছিল, হাইপার অ্যালডোস্টেরনিজম আসছিল। রেসপিরেটরি সিস্টেম থেকে কি আসে, প্রত্যেকবারে এই জিনিসটা বেশি রিপিট হয়। একটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, অথবা আসে ফিজিওলজিক্যাল হাইপারভেন্টিলেশন ইন প্রেগন্যান্সি, সো এটা ভেরি ইম্পর্টেন্ট। হেমাটোলজিতে কোনটা? হেমাটোলজিতে এসবিএ তে এটা হাজার হাজার বার আসছে, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মোস্ট সেনসিটিভ ইন্ডেক্স ইন অ্যানিমিয়া, এই জিনিসটার আনসার আপনাদের খুব ভালো করে পড়তে হবে। ব্লাড স্টোর করলে বা কালেক্টেড হলে কি কি ইলেকট্রোলাইট চেঞ্জ হয়, সেটা আপনাদের জানতে হবে। সাথে হচ্ছে আমাদের যে জানতে হবে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন, ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেনের চেঞ্জ গুলো, সেটা হচ্ছে আপনাদের জানতে হবে। রেনাল সিস্টেম, রেনাল সিস্টেমে কি ছিল? রেনাল সিস্টেমে সোডিয়ামের সেন্সর হিসেবে কোনটা, রেনাল সিস্টেমে রেনাল অ্যানাটমির মধ্যে কোনটা কাজ করে, ম্যাকুলা ডেন্সা, এটা নিয়ে একটা এসবিএ ছিল। এডিএইচ এর স্টিমুলেশন, এডিএইচ রিলেটেড এভরিথিং আপনাদের জানতে হবে। ইউরিনের কন্টেন্ট, ইউরিনের কম্পোজিশনে কি থাকে কি থাকে না, সেটা নিয়ে একবার একটা এমসিকিউ আসছিল। নার্ভাস সিস্টেমের থেকে যেহেতু জুলাই এত প্রশ্ন চলে আসছে, আপনাদের জন্য নার্ভাস সিস্টেম খুবই লেস ইম্পর্টেন্ট। সবচেয়ে শেষে অল্প টাইমের জন্য রিভাইজ দিবেন নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম নিয়ে সেরেবেলার ফাংশন আসছিল, পোস্টিরিয়র স্পাইনাল ট্র্যাক্ট ফাংশন আসছিল। খুব সিলেক্টেড প্রিপারেশন নিলে হয় নার্ভাস সিস্টেমে। আচ্ছা, ফার্মা, ফার্মার নিয়েতে যেহেতু গতবার কম আসছে, আপনাদের জন্য ফার্মা অনেক বেশি পড়তে হবে। কি কি আসছিল? হেপারিন নিয়ে একটা প্রশ্ন আসছিল, হেপারিনের মেকানিজম অফ অ্যাকশন, হেপারিনের কম্পোজিশন। অ্যান্টিটিবি ড্রাগ নিয়ে আসছিল, অ্যান্টিটিবি ড্রাগের সাইড এফেক্ট নিয়ে আসছিল, এটা পড়তে হবে। প্রেগনেন্সি সেফ ড্রাগ কোনগুলো আসছিল, ডিগোক্সিনের মেকানিজম আসছিল। সো কার্ডিও থ্রম্বোএম্বোলিটিক এসব ড্রাগ গুলো মেকানিজম আপনাদের পড়তে হবে। মিসোপ্রোস্টলের রুট আসছিল, মিসোপ্রোস্টল নিয়ে ডিটেইল জানতে হবে। সাইটোমিস আমরা এত প্র্যাকটিস করি সবাই, সো মিসোপ্রোস্টল সম্পর্কে জানতে হবে। মেডিকেল ম্যানেজমেন্ট অফ এক্টোপিক, এটা এর আগের বারও আসছে, দেখেন এবারও আসছে। সো মিথোট্রেক্সেট নিয়ে আমাদের ডিটেইলসে জানতে হবে। আর ওসিপি, ওসিপির ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসুলেট কন্ট্রাইন্ডিকেশন, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, ওসিপি প্রত্যেকটার মেকানিজম অফ অ্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে কি আসছিল? বিলিরুবিনের প্রোডাকশন কোত্থেকে হয়, সেটা আসছিল। প্লাজমা অসমোলারিটি নিয়ে এভরিথিং পড়বেন, যে কোন অসমোলারিটি কতটা হাইয়েস্ট, কতটা লোয়েস্ট, কোনটা তাকে ফ্যাক্টর হিসেবে কাজ করে। কোলেস্টেরলের সোর্স, কোনটা থেকে কোলেস্টেরল আসে, কোন কোলেস্টেরল ভালো, কোন কোলেস্টেরল খারাপ খারাপ জানতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট গুলা ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল, ক্লিনিক্যালের মধ্যে এবার একটু অ্যাটিপিক্যাল আসছিল। কি আসছিল? অ্যামনিওটিক ফ্লুইড, ইউজুয়ালি পেপার 1 এর কন্টেন্ট, কিন্তু এবার পেপার 2 তে অ্যামনিওটিক ফ্লুইডের প্রোডাকশন নিয়ে কোশ্চেন আসছিল। সো আসতে পারে, এটা মিক্স আপ। ডিসমেনোরিয়া নিয়ে কোশ্চেন আসছিল, মেনোপোজে আসছিল। হাইপারেমেসিস গ্র্যাভিডারাম নিয়ে সবসময় একটা প্রশ্ন আসে, দেখেন জুলাই সেশনে আসছিল। আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু জুলাই সেশনে প্রেগনেন্সি ক্লটিং ফ্যাক্টর চেঞ্জ আসছিল, সো আপনাদের জন্য রেসপিরেটরি চেঞ্জ, সিভিএস চেঞ্জ, মেটাবলিক চেঞ্জ, আদার চেঞ্জ গুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লটিং ফ্যাক্টর দেখবেন। প্রেগনেন্সি চেঞ্জ নিয়ে একটা না একটা প্রশ্ন প্রতি বছর পাবেন। ফিজিওলজিক্যাল ইডিমা, প্রেগনেন্সি ফিজিওলজিক্যাল ইডিমার কজ নিয়ে আসছিল। 5 নম্বর ওই চ্যাপ্টারটা ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হার্সুইটিজম আর ট্রিপল টেস্ট আসছিল, যে আমাদের কোয়াড্রিপল টেস্ট, ট্রিপল টেস্ট যেটা আমরা করি ডাউন সিনড্রোমের জন্য, ওইটা রিলেটেড প্রশ্ন আসছে। ওই বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 13 নম্বর চ্যাপ্টারে যে একটা বক্স আছে ট্রিপল টেস্ট, কোয়াড্রিপল টেস্ট, আমাদের জেনেসিসের শীটও আছে, ওটা খুব ভালো করে পড়ে ফেলবেন। একটা এটিপিক্যাল কোশ্চেন আসলে ওইবার যেমন ক্লিয়ার হেয়ার টেস্ট আসছিল, এবার আসছিল ডাবল বোর্ড টেস্ট। এরকম একটা না একটা ল্যাব টেস্ট আসতেছে অ্যাটিপিক্যাল, ওটা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার দরকার নেই। দেখেন বাকি সবকিছু আমাদের পরিচিত, এগুলো যদি প্রিপারেশন নেই একটার জন্য কখনো ইনশাল্লাহ পাস ফেল ডিপেন্ড করবে না। এবার আমি আপনাদের চেকলিস্ট বুঝিয়ে দিই যে কোন সিস্টেমের জন্য কি কি পড়বেন। এই চেকলিস্টটা আপনারা পাশে রেখে শীটে দাগায় ফেলবেন এবং প্রিপারেশন নেওয়ার সময় কনসাইজ করে ফেলবেন যে এগুলা রিভাইজ ছাড়া আমি পরীক্ষা হলে ঢুকবো না। আপনাদের জন্য ইনফিনিটি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। আমি একটু র্যাপিড যাবো, যেটা একটু বড়। আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেমে কি কি লাগবে? ক্লাসিফিকেশন অফ হরমোন, স্টার দিয়ে দিয়েছি, স্টার অনুযায়ী ইম্পর্টেন্স বুঝবেন। আর যেগুলো রিপিট আসছে স্টার কম, কিন্তু আমরা আগে কয়েক বছর রিপিট আসছে, ওটা আমি বলে দিচ্ছি, ওগুলা সাথে দেখে ফেলবেন। ক্লাসিফিকেশন অফ হরমোন দেখবো, হরমোন সিক্রেশন এট নাইট, হরমোন ডিক্রিজড এট নাইট, এটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। স্ট্রেস হরমোন ইম্পর্টেন্ট। পিটুইটারি হরমোনের মধ্যে লোবস অফ পিটুইটারি গ্ল্যান্ড, কোন হরমোন থেকে কোনটা রিলিজ হয়, কোন লোব থেকে কোনটা রিলিজ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোন ডিটেলস ডিটেলস ডিটেলস, গ্রোথ হরমোন ভেরি ইম্পর্টেন্ট। গ্রোথ হরমোনের মধ্যে অ্যাক্রোমেগালি নিয়ে 2বার প্রশ্ন আসছে, সো অ্যাক্রোমেগালি খুবই ইম্পর্টেন্ট। এডিএইচ, এডিএইচ তো আমাদের রেনাল সিস্টেমের জন্য লাগবে, এখানেও লাগবে। এডিএইচ এর ফ্যাক্টর কে স্টিমুলেট করে, কে রিলিজ করে, কোথা থেকে রিলিজ হয়, কোনটা হচ্ছে রিলিজিং ফ্যাক্টর, সেটা ইম্পর্টেন্ট। থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনের মধ্যে ডিফারেন্স বিটুইন T3 T4, ইনফিনিটি স্টার একটা টপিক, সাথে ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ T3 T4, প্রেগন্যান্সিতে থাইরয়েডের কোন অংশ বাড়ে কি কমে, কোন ফ্যাক্টর হয়, ওইটা ইনফিনিটি স্টার। ল্যাব টেস্টে হাইপোথাইরয়েডে কি পাবো, হাইপারথাইরয়েডে কি পাবো, প্রেগন্যান্সিতে চেঞ্জে কি পাবো, এটা আপনাদের খুব ভালো করে পড়তে হবে। ইন্টারপ্রিটেশন অফ থাইরয়েড ফাংশন টেস্ট, এটা ইনফিনিটি স্টার। আপনাদের ডিরেক্টলি এইভাবে না দিয়ে আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাইরয়েড ফাংশন টেস্ট দিতে পারে, বিভিন্ন গয়টার দিয়ে দিতে পারে। সো এইভাবে আপনাদের কোরিলেট করে ইন্টারপ্রিটেশন গুলো পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, 10 নম্বর এই পয়েন্টটা। আচ্ছা, হাইপারথাইরয়েড তো পড়বেনই, সাথে হাইপারপ্রোলেক্টামিয়া, হাইপারপ্রোলেক্টামিয়া কজ ইনফিনিটি স্টার একটা টপিক, প্রায় অল্টারনেট এফসিপিএসসি এই প্রশ্নটা আসতেছে, সো এটা দেখতে হবে। হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারক্যালসিমিয়ার কজ হিসেবে গতবার হাইপারপ্যারাথাইরয়েডিজম একটা প্রশ্ন আসছে, সো এটা দেখতে পারেন। এটা এবার আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট না, তারপরে দেখে রাখবেন। ক্যালসিয়াম হোমিওস্টেসিস, হ্যাঁ এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের মেটাবলিজম, হরমোনস রিলেটেড টু ক্যালসিয়াম, এটা ইনফিনিটি স্টার একটা টপিক, এটা আপনাদের খুব ভালো করে পড়তে হবে যে কোন হরমোন ক্যালসিয়ামের লেভেল বাড়ায় কমায়। ফিমেলের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি অস্টিওপোরোসিস নিয়ে এই কোশ্চেনটা অনেক বেশি আসে। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হাইপোক্যালসিমিয়া, এটা মোটামুটি রিডিং দিলে হবে, যেহেতু গতবার হাইপারক্যালসিমিয়া আসছে, এবার ক্যালসিয়াম রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা কম। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে হচ্ছে গিয়ে হরমোন গুলোর নাম আপনাদের খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, লাইফ সেভিং হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বেসিকে সেটা খুব সুন্দর করে লেখা দেওয়া আছে যে কোনটা ইমার্জেন্সিতে বাড়ে, কোনটা লাইফ সেভিং, কোনটা স্ট্রেসে বাড়ে, কোনটা কমে, এটা খুব ভালো করে পড়তে হবে। এটা ইনফিনিটি স্টার। অ্যালদোস্টেরনের সিক্রেশন কারা বাড়ায়, এটা রেনাল থেকে আপনারা ভালো করে পড়ে নেবেন, মোটামুটি 2 স্টার ইম্পর্টেন্ট। মিনারেল এক্সেসও মোটামুটি ইম্পর্টেন্ট। এইটা আপনাদের ভেরি ইম্পর্টেন্ট যে মেটাবলিক, ফিজিওলজিক্যাল এন্ড আদার অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড দিয়ে আসুক, স্টেরয়েড দিয়ে আসুক, যেই স্টেরয়েড দিয়ে আসুক, আপনাদেরকে এই অ্যাকশন গুলা খুব ভালো করে মনে রাখতে হবে, এটার বডি রেপে। কুশিং সিনড্রোম আপনাদের জন্য ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। যেহেতু গতবার হাইপার অ্যালডোস্টেরনিজম আসছে, আপনাদের জন্য এবার কুশিং খুবই ইম্পর্টেন্ট। কুশিং এর ক্লাসিফিকেশন, কুশিং এর লেফট ফাইন্ডিং, কুশিং এর ডায়াগনোসিস, স্পেশালি লেফট ফাইন্ডিংটা কুশিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কজ আর লেফট ফাইন্ডিং এই দুইটা আপনাদের কুশিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। গতবার হাইপারঅ্যালডোস্টেরনিজম নিয়ে আসছি, এবার নাও আসতে পারে, তারপরে একটু দেখে রাখবেন। অ্যাডিসনস ডিজিজ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন প্রাইমারি হাইপারঅ্যালডোস্টেরনিজম, রিডিং দিয়ে রাখবেন। এফেক্ট অফ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন ইম্পর্টেন্ট। ফিওক্রোমোসাইটোমা ইম্পর্টেন্ট। ইনসুলিন ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। ইনসুলিন আপনাদের এবার আসবেই, ইনসুলিন লাগবে, ইনসুলিন নিয়ে ডিটেলস দেখবেন। ইনসুলিনের স্ট্রাকচার, ইনসুলিনের মেটাবলিক এফেক্ট, ইনসুলিনের বডিতে এফেক্ট, ইনসুলিন কোনটায় বাড়ে কোনটায় কমে, কোন হরমোনের প্রভাব, এটা জানতে হবে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ হরমোন ডিটেলস, এই লাইনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে জেনেসিসের শীট, জ্ঞানন, গাইনিয়ান, অবদত্ত, এই সব মিলিয়ে রিপ্রোডাক্টিভ শীটটাকে আপনাদের যেভাবে গুছিয়ে দেওয়া হয়েছে, ওটা আপনাদের খুব ভালো করে পড়তে হবে। শীটে মোটামুটি এবার আমরা ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি, ওটা মোটামুটি ভালো করে দেখে গেলে হয়ে যাবে। শীটটা ইনফিনিটি স্টার। আর পিনিয়াল গ্ল্যান্ডে মেলাটোনিন জাস্ট পারলে রিডিং দিবেন, এটাও দরকার নাই এটা।
রেসপিরেটরি সিস্টেম আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এবার দুইটা প্রশ্ন হলো রেসপিরেটরি থেকে পাবেন, যেহেতু গতবার রেসপিরেটরি থেকে খুব কম প্রশ্ন আসছে, শুধু ফিজিওলজিক্যাল হাইপারভেন্টিলেশন আসছে, আপনাদের জন্য রেসপিরেটরি ইম্পর্টেন্ট। কি কি আসতে পারে? অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, ইনফিনিটি, বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মেটাবলাইজ বাই লাং, খুবই কনসাইজ, 3-4টা পড়া শীটের, এগুলো জাস্ট দেখে নিবেন। মাসেল অফ রেসপিরেশন, মাসেল অফ মেকানিজম অফ রেসপিরেশন জাস্ট রিডিং দিবেন। প্রেসার চেঞ্জও মোটামুটি রিডিং দিবেন, খুব বেসিক থেকে দিতে পারে। পালমোনারি ভলিউম এন্ড ক্যাপাসিটি মোটামুটি রিডিং দিবেন। লাং কমপ্লায়েন্স ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখতে হবে। রিকয়েল টেন্ডেন্সি অফ লাং, এটাও মোটামুটি দেখতে হবে। রেসপিরেটরি সেন্টারস উইথ ইটস ফাংশন, ইনফিনিটি স্টার, নিউমোটেক্সিক সেন্টার খুব 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 ভালো করে দেখবেন। রেসপিরেটরি সেন্টার গুলো ভালো করে দেখবেন। অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ভালো করে দেখতে হবে। বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স ভালো করে দেখতে হবে। আর কোনগুলা খুব ভালো করে দেখতে হবে? সারফেক্টেন্ট খুবই ইম্পর্টেন্ট, সারফেক্টেন্ট ভালো করে দেখতে হবে। হাই অ্যালটিটিউড, গত 2বার আসছে যে হাই অ্যালটিটিউডে রেসপিরেটরি চেঞ্জ কি কি হয় সেটা ভালো করে দেখতে হবে। পালমোনারি সার্কুলেশন গুলো দেখতে হবে। সাথে আমাদের এখানে যে রিজিওনাল ডিস্ট্রিবিউশন অফ সেল টাইপস ইন রেসপিরেটরি ট্র্যাক্ট এপিথেলিয়াম মোটামুটি ইম্পর্টেন্ট, এত দরকার নাই। রেসপিরেটরি মেমব্রেনটা দেখতে হবে। ক্লোরাইড শিফটটা আমাদের একটু দেখতে হবে। অ্যাক্লিমেটাইজেশনটা বা হাই অ্যালটিটিউড দুইটা একই কথাই, এটা খুব ভালো করে দেখতে হবে। আমাদের তাহলে এখানে মেনলি 4টা জিনিস দেখতে হবে। একটা অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, রেসপিরেটরি সেন্টার, আর 4 সারফেক্টেন্ট, আর লাস্ট হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারভেন্টিলেশন। প্রেগন্যান্সিতে যে ফিজিওলজিক্যাল হাইপারভেন্টিলেশন হয় প্রজেস্টেরন হরমোনের কারণে, এই লাইনটা আপনাদের খুব ভালো করে মাথায় ঢুকাইতে হবে এবং ওই পার্টটুকু খুব ভালো করে দেখতে হবে। যেটা বললাম, এই 4টা পয়েন্ট আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যে রেগুলেশন অফ রেসপিরেশন দেখতে হবে, রেসপিরেটরি ফেলিওর একটু দেখে যেতে হবে, এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস রিডিং দিবে, মেইনলি এটা ইম্পর্টেন্ট। রেসপিরেটরি চেঞ্জ ইন প্রেগন্যান্সি, এই একটা প্রশ্ন আর অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়া ছাড়া আপনাদের পরীক্ষা হলে ঢুকা যাবেই না। ভেরি ইম্পর্টেন্ট, ছাক্কা মার্ক। আচ্ছা, এবার আসি সিবিএস। আপনাদের জন্য ইনফিনিটি স্টার। এন্ডোক্রাইনের পর যদি কোনো সিস্টেম ইনফিনিটি স্টার হয়, এন্ডোক্রাইন, সিবিএস আর ফার্মা, এই 3টা দিয়ে এবার পেপারটা অনেক রিপিট পাবেন। সো এই 3টা এবার খুব ভালো করে একদম মানে সিবিএস এর এভরি ডিটেলস দেখে যাবেন। আমাদের শীটে যা আছে মোটামুটি গুছিয়ে দেখে যাবেন। কি কি লাগে এগুলো মোটামুটি একটু রিডিং দেন, যে এরিয়া এন্ড ব্লাড সাপ্লাই অফ রাইট এন্ড লেফট করোনারি আর্টারি, অ্যাকশন পটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসল, এটা ইম্পর্টেন্ট। ব্লাড ভেসেল গুলা কোনটা কি ভেসেল, কোনটা পটেন্ট কি, এটা দেখতে হবে। ফিজিক্স অফ ব্লাড ফ্লো ভেরি ইম্পর্টেন্ট, যে ব্লাড ফ্লো ফিজিক্স, ব্লাডের ভিতর সার্কুলেশন এবং কিভাবে স্টপেজ হয় সার্কুলেশন গুলা, কোথাও কোনো সিক্রেশন হয় সেটা। হার্ট রেট, ইনফিনিটি স্টার হার্ট রেট কে বাড়ায়, কোন ফ্যাক্টর গুলা কে রেগুলেশন করে, ভেরি ইম্পর্টেন্ট। কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, এটাও ইম্পর্টেন্ট, 2 to 3 স্টার। এগুলো ফ্যাক্টর গুলা মেইনলি লাগবে। এগুলো কিছু সূত্র আছে, যেটা কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, এইগুলা খুব ভালো করে পড়তে হবে। আইসোমেট্রিক আইসোটনিক এক্সারসাইজ একটু দেখবেন। ব্লাড প্রেশার ভেরি ইম্পর্টেন্ট, যে প্রেগনেন্সিতে আমাদের যে ফিমোরাল ভেনাস প্রেশার বাড়ে, কোনটা প্রেশার কমে, সিস্টোলিক কমে না ডায়াস্টোলিক বাড়ে, কি কি চেঞ্জ হয় ব্লাড প্রেশার এন্ড ইটস রেগুলেশন, ভেরি ইম্পর্টেন্ট। কার্ডিয়াক